আচ্ছা দাসবাবু, আপনারা যখন এখানে এসেছিলেন তখন ঠিক কী দেখতে পেয়েছিলেন বলুন তো? এখন তো মৃতদেহ নিচে নামানো হয়েছে, তাছাড়া ঘরের মধ্যে নিশ্চয়ই কিছু পরিবর্তন হয়ে গেছে। মৃতদেহ নামানো ছাড়া আর কোনো পরিবর্তন কিন্তু এখনো হয়নি নিখিলেশ বাবু। ঘরের দরজা ভেজানো ছিল। দরজা ভেতর থেকে লক করা ছিল না, বাইরে থেকেও লক করা ছিল না, শুধুমাত্র ভেজানো ছিল। সমস্যাটা তো ওখানেই দাসবাবু। ছেলেটি যদি আত্মহত্যা করতেই চায়, সে ঘরের দরজা বন্ধ করলো না কেন? আর আত্মহত্যা করার জন্য এত রাস্তা থাকতে সে ওই উঁচু ফ্যানের সাথে গলায় ফাঁস লাগাতে গেল কেন বলুন তো? ব্যাপারটা তো খুবই সহজ। আসলে এই সময় বাড়িতে কেউ থাকে না, তাই ছেলেটি আত্মহত্যা করেছে। আসলে বাড়িতে তার সাথে সবার খুব একটা ভালো সম্পর্ক ছিল তা কিন্তু নয়। তাছাড়া ছেলেটা বেশ কিছুদিন ধরে নিজেও বিভিন্ন কারণে হতাশ হয়ে পড়েছিল। যদিও এই সমস্ত কথা আমরা ওর পরিবারের লোকেদের কাছ থেকেই জানতে পেরেছি। পরিবারের লোকেরা কি ব্যাপারটাকে আত্মহত্যা বলছে? তাছাড়া আর কি হবে নিখিলেশ বাবু? ছেলেটাকে ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এটা আত্মহত্যা ছাড়া আর কি হবে? নিখিলেশ চুপ করে কি যেন একটা ভাবতে লাগলো। আমি এতক্ষণ ধরে ওদের কথা শুনছিলাম। এবারে বললাম, তুমি বারবার ব্যাপারটাকে আত্মহত্যা বলে মানতে চাইছো কেন? তোমার কেন মনে হচ্ছে বলো তো যে এটা একটা খুন? অমরজিৎ, ঘরের মধ্যে এমন কিছু একটা আছে যেটা প্রমাণ করে দিচ্ছে ব্যাপারটা আত্মহত্যা নয়। আমি যে ব্যাপারটা পুরোপুরিভাবে ধরতে পেরেছি তা কিন্তু নয়, তবে একটা খটকা আমার মনে লেগে রয়েছে। আর তুমি তো জানো, একটা খটকা যখন আমার মনে থাকে তাহলে সেটা কখনো ভুল হয় না। ইয়ে নিখিলেশ বাবু, মানে এখন কি করা যায়? আমি কি মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেবো? আসলে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি তো সবটা দেখে নিয়েছেন। এবার মৃতদেহ পাঠিয়ে দিলে আমি একবার থানায় যেতে পারি। জিজ্ঞাসাবাদ তো একরকম হয়েই গেছে। আপনার যদি আলাদা করে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন। দাসবাবু, আমি সবার সঙ্গে একবার আলাদা করে কথা বলতে চাই। তারপরে না হয় আপনি মৃতদেহ ওখান থেকে পাঠাবার ব্যবস্থা করুন। এই বাড়িতে যারা যারা থাকে সকলকে আমি ওই পাশের ঘরে চাই। তবে আপনি একজন একজন করে পাঠাবেন, সবাইকে যেন একসাথে পাঠাবেন না। আপনি একবার আমার সাথে আসুন। বাড়ির সবাইকে তো সামলাতে হবে। আমি নয় একজন করে ওই ঘরে পাঠিয়ে দেবো। না, তোমাকে পাঠিয়ে দিতে হবে না, তুমি একজন একজন করে ওই ঘরে নিয়ে আসবে। প্রথমে নিয়ে আসবে ছেলেটির বাবাকে, তারপর ছেলেটির মাকে, তারপর ছেলেটির বোনকে। কেমন? নিখিলেশ কথাটা বলে পাশের ঘরে চলে গেল। পাশের ঘরের কাছে সিঁড়ির সামনে একজন কনস্টেবল দাঁড়িয়ে, অপর কনস্টেবল রয়েছে বাড়ির বাইরে। বেশ কিছু লোকজন জড়ো হয়েছে বটে, তবে তাদের এখন বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হবে না। নিখিলেশ বলে, খুন কিংবা আত্মহত্যা, অপরাধ যাই হোক না কেন, সেখানে খুব বেশি মানুষের যাতায়াত করতে দিতে নেই। তাতে যেমন আসল সূত্র হাতছাড়া হয়ে যায়, তেমন অনেক সময় অনেক খুঁজে পাওয়া হাতের কিংবা পায়ের ছাপও হারিয়ে যায়। তাই দাসবাবু যখন নিখিলেশকে টেলিফোন করেছিল, তখন নিখিলেশ আগেই বলে দিয়েছিল পুলিশ পাঠিয়ে দিতে এবং বাড়িতে যেন বাইরের কেউ ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে। তবে তার আগেও কয়েকজন ঢুকে পড়েছিল। তাদের সবাইকে যথাসম্ভব ভালোভাবেই নিখিলেশ বাইরে বার করে দিতে বলেছিল, কারণ এর কাছে আশেপাশের লোকদের কাছ থেকে বেশ কিছু খবর পাওয়া যায় তাদের সাথে খারাপ ব্যবহার করলে তদন্তের ক্ষেত্রে অসুবিধে হতে পারে। আমি নিখিলেশকে দেখেছি মাঝে মাঝে অদ্ভুত কিছু উপায় অবলম্বন করতে, তবে সেই সমস্ত উপায় অবলম্বন করে সে কিন্তু খুব সহজেই গোটা ব্যাপারটার সমাধান করে ফেলতে পারে। তাই নিখিলেশের উপর আমার এবং দাসবাবুর অনেকটাই ভরসা ছিল। শুধু দাসবাবুর নয়, পুলিশের উপর মহল জানত যে সমস্ত কেস সমাধান করা পুলিশের কাছে সময় সাপেক্ষ কিংবা কঠিন, সেগুলো নিখিলেশ সমাধান করে ফেলতে পারবে। নিখিলেশের কথা মতো প্রথমেই সেই ছেলেটির বাবা অর্থাৎ তন্ময় হালদারকে আমি নিয়ে গেলাম পাশের ঘরে। ভদ্রলোকের দুই চোখ কাঁদতে কাঁদতে লাল হয়ে এসেছে। তিনি কোনো রকমে নিজেকে শান্ত করে আমার সাথে এগিয়ে গেল পাশের ঘরের দরজার কাছে। ভেতরে ঢুকতেই নিখিলেশ বলল, আসুন। খুবই দুঃখিত এই সময় আপনাকে এইভাবে সরিয়ে আনার জন্য, তবে আমাদের এই মুহূর্তে এই সমস্ত ব্যাপারটা জানা দরকার। আপনি বুঝতেই পারছেন, যত দেরি হবে আমাদের তত দেরি হবে তদন্ত করতে।
তন্ময়বাবু নিজেকে খানিকটা সামলে নিয়েছিলেন। সামনের চেয়ারে তিনি বসতেই আমি গিয়ে বসলাম পাশে বিছানার কাছে। তারপর তিনি বললেন, না না নিখিলেশ বাবু, আপনাদের তো আপনাদের কাজটা করতেই হবে, আর আপনি যত তাড়াতাড়ি কাজ করবেন তত তাড়াতাড়ি আমি আসল সত্যিটা জানতে পারবো। কিন্তু নিখিলেশ বাবু, আমার তো মনে হচ্ছে আমার ছেলেটা আত্মহত্যা করে আমাদের ছেড়ে চলে গেল। কিন্তু আপনার এমন কেন মনে হচ্ছে ব্যাপারটা আত্মহত্যা নয়, খুন? সে ব্যাপারটা আমি নই, আপনি নিজেই বলবেন। আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিন, তারপর আমি আপনাকে বলছি ব্যাপারটা কেন আমার খুন বলে মনে হচ্ছে। আচ্ছা, আপনার ছেলে কি করতো? সবে পড়াশোনা শেষ করেছে। আমি তাকে আমার ব্যবসার কাজে লেগে পড়তে বলেছিলাম, তবে সেই সমস্ত ঠিক ভালো লাগতো না ওর। অন্য কিছু ভেবেছিল। ওর ইচ্ছে ছিল ছবি আঁকা শিখবে, বেশ ভালো ছবি আঁকতে পারত। ওই ঘরের দেওয়ালে যে ছবিগুলো আপনি দেখলেন সেগুলো ওরই আঁকা। তবে আপনি তো জানেন নিখিলেশ বাবু, এক ছবি আঁকা আর পয়সা রোজগার করা, এই দুটোর মধ্যে ফারাক রয়েছে। সবাই তো আর শিল্পী হতে পারে না। তবে সে সমস্ত কথা সে কিছুই শুনতো না। নিজের মতন সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াতো, সন্ধেবেলা বাড়ি ফিরতো। তবে সেসব নিয়ে আমার কোনো আপত্তি ছিল না। বয়স বাড়লে নিজেই আস্তে আস্তে বুঝতে পারবে, তখন সবটাই ঠিক হয়ে যাবে। কিন্তু বেশ কিছুদিন ধরে কিছু ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। চিন্তিত হয়ে পড়েছিল মানে? আপনাকে কি সে কিছু বলেছিল? মানে আপনার হঠাৎ করে এমনটা মনে হলো কেন? মনে হলো তার কারণ নিখিলেশ বাবু, ওই সপ্তাহখানেক ধরে ছেলেটা বারবার বলছিল আমার ব্যবসার কাজে আবার যাবে, আর ছবি সে আঁকবে না। হঠাৎ করে তার ছবি আঁকার থেকে এভাবে মন উঠে যাওয়ায় ব্যাপারটা নিয়ে আমিও চিন্তিত হয়ে পড়েছিলাম। আপনার ছেলে কি আপনাকে এ বিষয়ে কিছু বলেছিল? মানে তার হঠাৎ ছবি আঁকায় অনীহা হয়ে যাওয়ার ব্যাপারে কিছু বলেছিল? যতদূর শুনেছিলাম, একটা ছবির এক্সিবিশনে আমার ছেলের কিছু ছবি যাওয়ার কথা ছিল। সে ব্যাপারে কোনো একটা সমস্যা হয়ে যায়, তার মন ভেঙে গেছিল। অন্তত আমি তো এটাই জানি, কিন্তু তার চেয়ে বেশি আর তো কিছু আমি জানি না। তার মানে আপনি মনে করছেন যে ওই এক্সিবিশনে ছবি না দেওয়ার ব্যাপারটাই তাকে এরকমভাবে হতাশ করেছিল, আর সেই কারণেই কোনোভাবে মানসিক কষ্ট তাকে আত্মহত্যা করতে উদ্বুদ্ধ করে, তাই তো? দেখুন, আপনি যখন মনে করছেন এটা আত্মহত্যা নয়, এটা খুন, তখন আপনার চিন্তার উপরে আমি আর কোনো কিছু বলতে চাইছি না। কিন্তু হঠাৎ করে আমার ছেলেকে এভাবে কেউ খুন করতে যাবে কেন? আপনি যখন ব্যাপারটাকে আত্মহত্যা বলে মনে করছেন, তখন সে ব্যাপারটা আমিও খেয়াল রাখব। কিন্তু আপনার কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনার কথার উপর ভিত্তি করে এই কেসে আমরা এগিয়ে যেতে পারবো। আচ্ছা, আপনার পরিবারে আপনার ছেলের সাথে সবথেকে বেশি কার কথা হতো? মানে তার কোনো সমস্যা হলে সেটা কার কাছে সে বলতো? আমি ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতাম। তবে আমার ছেলে মায়ের সাথে কিন্তু এই ব্যাপারে বেশি কথা বলতো না। যতদূর মনে হয় তার বোন এই ব্যাপারে কিছু জানতে পারে। মানে আমার মেয়ে তনুশ্রী এই ব্যাপারে আপনাকে কিছু বললেও বলতে পারে। তবে দুজনেই বেশ ভেঙে পড়েছে এই ব্যাপারে। সবার সাথেই আমি কথা বলবো। তবে আরেকটা প্রশ্ন, আপনার কি এ বিষয়ে কাউকে সন্দেহ হয়? মানে আপনার ছেলের কোনো শত্রু থাকতে পারে যারা এই সমস্ত কাজ করিয়েছে? আমার ছেলেকে এদিক দিয়ে আমি সন্দেহ করতে পারি না, কারণ আমার ছেলের কোনো শত্রু আছে বলে আমি জানতাম না। তার যে কজন বন্ধু আছে তাদের সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল। তাছাড়া ছবি আঁকার ব্যাপারে তার কয়েকজন বন্ধু ছিল, তার বাইরে সে খুব বেশি কারোর সাথে মেলামেশা করতো না। আর তার সাথে কোনো মেইলি ব্যাপার স্যাপার
মানে আপনি যদি এটা মানে সন্দেহ করেন ওর আত্মহত্যা করার ব্যাপারে, তাহলে তেমন কিছু কিন্তু আমি ঠিক জানি না। না, আচ্ছা বেশ। আচ্ছা, আপনার ছেলের মৃত্যুর খবরটা আপনাকে নিশ্চয়ই আপনার স্ত্রী দিয়েছিলেন। তখন আপনি কোথায় ছিলেন? মানে আপনার কারখানায়? হ্যাঁ নিখিলেশ বাবু, আমি তখন কারখানায় ছিলাম। টেলিফোনটা পেয়ে আমি তো কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে গেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। তারপর কারখানায় সকলে বলল আমার এখনই বাড়িতে যাওয়া প্রয়োজন আগে। তাছাড়া আমার সাথে আরো একজন এসেছিলেন, আর পুলিশের লোক তো কাউকে বাড়িতে ঢুকতেই দিচ্ছে না, তাই তাকে ফিরে যেতে হয়েছে। আসলে আসলে আমি 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 এখনো নিজে বিশ্বাস করতে পারছি না, বুঝেছেন, যে আমার আমার ছেলেটা নেই। আমার ছেলেটা নেই, আমি আমি সে কথা এখনো বিশ্বাস করতে পারছি না নিখিলেশ বাবু, বিশ্বাস করতে পারছি না। এবার তন্ময়বাবু আর নিজেকে সামলে রাখতে পারলেন না। দুহাতে মুখ ঢেকে আগের মতোই কেঁদে ফেললেন। তন্ময়বাবু, আপনি হতাশ হবেন না। দেখুন, আমি বুঝতে পারছি আপনি যা হারিয়েছেন তার কোনো মূল্য হয় না, কিন্তু যদি এটা আত্মহত্যা না হয়ে খুন হয়ে থাকে, তাহলে তো আমাদের অপরাধীকে খুঁজে বার করতেই হবে, আর এই সময় আপনাকে শক্ত থাকতে হবে। ধন্যবাদ। আমি প্রয়োজনে আপনার সাথে পরে আবার কথা বলবো। আপনি যদি একটু আপনার স্ত্রীকে পাঠিয়ে দেন তাহলে খুব উপকার হয়। আসলে তার সাথেও কিছু কথা বলা প্রয়োজন। নিখিলেশের ইশারায় আমি তন্ময়বাবুকে ধরে ধরে ঘরের বাইরে নিয়ে এলাম। বেশ বুঝতে পারছিলাম ভদ্রলোকের গোটা শরীর মাঝে মাঝেই থরথর করে কেঁপে উঠছে। ভদ্রলোকের বয়স বেশ হয়েছে, তার চোখে একটা চশমা, তার পরনে দামি জামা, আর মাথার চুলে সামান্য পাক ধরেছে। এমন একটা সময় নিজের ছেলের যদি এইভাবে মৃত্যু হয়, তাহলে মানুষ যে কতটা ভেঙে পড়তে পারে তা বোঝাই যায়। আমি তন্ময়বাবুকে পাশের ঘরে পৌঁছে দিলাম। বাড়িটা দোতলা। যে ঘরে ছেলেটার মৃতদেহ এখনও রয়েছে সেই ঘরের সামনে পুলিশের পাহারা রয়েছে। তাছাড়া দাসবাবু সেখানেই দাঁড়িয়ে আছে। পাশের ঘরে তন্ময়বাবুকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে নিখিলেশের কথা মতো নিয়ে গেলাম। নিখিলেশ উঠে গিয়ে জানলার ধারে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। ভদ্রমহিলা ঘরে এসে ঢুকতেই নিখিলেশ চেয়ারটা দেখিয়ে তাকে বসতে বলল। তারপরে বলল, আচ্ছা, আপনার নামটা কি যেন? আসলে আপনার নামটাই আমার জানা হয়নি। আমার নাম মাধবী হালদার। আপনি আমাকে কেন ডেকেছেন নিখিলেশবাবু? এই ব্যাপারে আমি সত্যিই কিছু জানি না। আমি জানি মাধবী, মানে এই সময় আপনাদের এই সমস্ত প্রশ্ন করা ঠিক নয়, কিন্তু আমায় তো আমার কাজটা করতেই হবে। আচ্ছা, এই গোটা ব্যাপারটা কেন হলো বলে আপনার সন্দেহ হয়? ছেলেটা বেশ কিছুদিন ধরেই বেশ চিন্তিত হয়েছিল। ভালো করে খেত না, ঘুমোতো না, এমনকি এমনকি সবার সাথে ভালো করে কথাও বলতো না। কোনো একটা ব্যাপার নিয়ে যে সে চিন্তিত হয়ে পড়েছিল সেটা বুঝতে পারছিলাম, তবে তবে এমন কিছু যে ঘটে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আপনার স্বামীর কাছ থেকেও এমন কথাই আমরা জানতে পেরেছি। আপনার ছেলে বেশ চিন্তিত ছিল বেশ কিছুদিন ধরে, কোনো একটা ব্যাপার নিয়ে হতাশায় ভুগছিল। কিন্তু আপনারা সব কিছু দেখলেন, তারপরেও চুপ করে থাকলেন কেন? আমরা চুপ করে থাকিনি নিখিলেশ বাবু। সে আমাদের কোনো কিছুই বলতে চাইতো না, নিজের মতোই থাকতো। সপ্তাহখানেক ধরে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বেশিরভাগ সময় কাটাতো। খেতে ডাকলে সময় মতো খেতে আসতো না। উনি সারাদিন বাড়ির বাইরে থাকেন। আমি, আমার মেয়ে আর আমার ছেলেটাই সারাদিন বাড়িতে থাকতাম। তাছাড়া আমাদের যে কাজের লোক রয়েছে সে, আপনি প্রয়োজনে তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন, তারা সকলে একই কথা বলবে। অর্থাৎ আপনি মেনে নিচ্ছেন যে ব্যাপারটা আত্মহত্যা? আপনার ছেলে হতাশার কারণে আত্মহত্যা করেছে, তবে তার সেই হতাশার কারণ কি শুধুমাত্রই ছবি আঁকার কোনো সমস্যা, নাকি অন্য কিছু হতে পারে? দেখুন, তার ছবি আঁকার ব্যাপারে আমরা কখনোই যেমন না করতাম না, তেমন শুধু ছবি এঁকে তো আর সারা জীবন পেট চলবে না। তাই তাকে কারখানায় কাজকর্ম দেখার কথা বলা হতো। সে সেই সমস্ত কিছুই শুনতো না। একটা সময় এসে সবকিছুই বুঝতে পেরে যাবে।
কিন্তু সপ্তাহ 2 থেকে কোনো একটা কারণে ভেঙে পড়ে। সারাদিন বাড়িতে থাকতো অথচ ছবি আঁকতো না। সে নিয়ে আমরা কিছু জানতে চাইলে বলতো ভালো লাগছে না। এর বাইরে কিছুই তো আমরা জানি না। আচ্ছা, আপনার ছেলের কোনো শত্রু কিংবা এমন কিছু যা আমাদের সাহায্য করতে পারবে? এমন কোনো একটা কথা আছে যেটা বুঝিয়ে দেবে যে ছেলেটি কী কারণে আসলে আত্মহত্যাই করতে পারে, কিংবা এর পেছনে অন্য কোনো ব্যাপার থাকতে পারে? তিনি কিন্তু আর কিছুই বলতে পারলেন না। তার মাথায় আর কিছুই এলো না হয়তো। নিখিলেশ একবার আমার দিকে তাকালো, তারপর আস্তে আস্তে বলল, দেখুন মাধবী, যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু আপনারাই বাড়িতে ছিলেন। তন্ময়বাবু বাড়ির বাইরে ছিলেন। আপনি, আপনার মেয়ে, এমনকি কাজের লোকও বাড়িতেই ছিল। তাই সন্দেহটা কিন্তু আপনাদেরকেই করা হবে। আর পুলিশের ব্যাপার তো বুঝতেই পারছেন, পুলিশ তদন্ত করলে প্রথম জেরা আপনাদেরই করবে। মানে আপনি বলতে চাইছেন আমি নিজে আমার ছেলেকে আত্মহত্যা করতে বলবো? আর আত্মহত্যা যদি সে করে তাতে আমাদের কিছু করার থাকে না, তাই না? তার মানে আপনি নিশ্চিত যে আপনার ছেলে আত্মহত্যাই করেছে? যদি কাউকে তার ঘরে ফ্যান থেকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে পাওয়া যায়, তাহলে ব্যাপারটা কি এটাই নিশ্চিত করছে না যে সে আত্মহত্যা করেছে? বেশ, আপনি এখন আসতে পারেন। আপনার মেয়ের সাথে না হয় আমরা পরেই কথা বলবো। আমি বুঝতে পারলাম নিখিলেশ আর মাধবী দেবীর সাথে কথা বলতে চাইছে না। তিনি চলে যেতেই আমি বললাম, দাসবাবু এসেছিলেন, ইশারায় বললেন বডিটা তুলতে হবে, আর তোমার যদি আরেকবার দেখার থাকে তাহলে তুমি দেখে নিতে পারো। তুমি দাসবাবুকে মৃতদেহ নিয়ে যেতে বলো। মৃতদেহ দেখার মতো আর কিছু নেই। আমি ঘরটা আরও একবার ভালো করে দেখতে চাই, আর বিশেষ করে দেখতে চাই এই ছেলেটির আঁকা ছবিগুলো। আচ্ছা, ও ছেলেটির নাম যেন কি? তুমি এতক্ষণ ধরে গোটা কেসের ব্যাপারে কথা বলছো, ভাবছো, অথচ ছেলেটার নামটা এখনো পর্যন্ত জানো না? নিখিলেশ বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে একটু ইতস্তত করে বলল, আসলে ঘরে ঢোকার পরই একটা অদ্ভুত ব্যাপার আমার মনে হচ্ছিল। সেটা ঠিক এখনও বুঝতে পারছি না, তবে কিছু একটা কৌতূহল জাগিয়েছে। তাই ওই ব্যাপারটা খেয়ালও ছিল না। ছেলেটির নাম যতদূর সম্ভব মনে হচ্ছে মৃন্ময় হালদার, তাই তো? হ্যাঁ। দাসবাবু কথা বলতে বলতে যখন নামটা একবার বলছিলেন তখন আমায় নয়, একজন কনস্টেবলকে নামটা বলছিলেন। আচ্ছা, তুমি দাসবাবুকে মৃতদেহটা তুলে নিয়ে যেতে বলো। দাসবাবুকে আটকে রেখে লাভ নেই। আমি বেরিয়ে গেলাম। দাসবাবু মৃতদেহ তোলার জন্য একদম তৈরি হয়েছিলেন। আমি বলতেই দাসবাবু কনস্টেবলদের নির্দেশ দিতেই তারা অতি সাবধানে স্ট্রেচারে করে মৃতদেহ নিয়ে চলে গেল। বাইরে গাড়ি অপেক্ষা করছিল। মৃতদেহ পুলিশের সাথে বাইরে যেতে নিচের দিকে একটা হইচই হট্টগোল শোনা গেল। বাড়ির বাইরে যারা অপেক্ষা করে দাঁড়িয়েছিল তাদের কথাবার্তা বোধ হয়। আমি দোতলার জানলা থেকে একবার বাইরের দিকে তাকিয়ে দেখলাম, বাড়ির বাইরেই একটা বড় রাস্তা। বড় রাস্তার ধারে বেশ লোকজন জমা হয়েছে, পুলিশও রয়েছে বেশ কিছু। মৃতদেহ নিয়ে গিয়ে তোলা হলো একটা গাড়িতে। দাসবাবু কিছু একটা নির্দেশ দিয়ে আবার ভেতরের দিকে ঢুকে গেলেন। পেছনের দিক থেকে একটা মেয়েলি গলায় কথা শুনে তাকিয়ে দেখলাম একটা বছর 15-16 মেয়ে এসে দাঁড়িয়েছে। আমাকে তাকাতে দেখে একটু থতমত খেয়ে বলল, আপনি গোয়েন্দা বাবু তো? আমার দাদা আত্মহত্যা করতে পারে না, ওকে কেউ একটা খুন করেছে। কথাটা বলতে বলতেই নিখিলেশ ব্যালকনির অন্য পাশের ঘর থেকে বেরিয়ে এলো। ঠিক তখনই ভেতর থেকে তন্ময় হালদারের কথা শোনা গেল। হরিহর কোথায় গেল? এখনো ফিরল না কেন? নিখিলেশ আমাদের দিকে এগিয়ে আসতে আসতে বলল, আচ্ছা অমরজিৎ, তুমি কি এ বাড়ির কাজের লোকটিকে এখানে আসার পরে দেখেছিলে? আমি তো এখানে আসার পর তাকে দেখিনি। দাসবাবু একবার তন্ময়বাবুকে জিজ্ঞাসা করতে উনি বলেছিলেন উনি নাকি কোনো একটা কাজে বাইরে গিয়েছে, এক্ষুনি এসে পড়বে। কিন্তু তার এক্ষুনি এসে পড়া এখনো হলো না। ব্যাপারটা কেমন অন্যরকম লাগছে। লোকটি এসবের সাথে জড়িত নেই তো? বলা যায় না তো অমরজিৎ। আচ্ছা, বাড়ি থেকে কোনো কিছু চুরি হয়নি তো? গোটা ব্যাপারটা কেমন যেন একটা জটিল হয়ে উঠছে আস্তে আস্তে। একটা খুন যেটা দেখতে আত্মহত্যার মতো মনে হচ্ছে, তাছাড়া একজন ছেলে যার ছবি আঁকার শখ রয়েছে
অথচ কোনো কারণে মাঝখানে কিংবা তার কম সময় ধরে তাকে হতাশ দেখাচ্ছিল। সব কিছু কেমন যেন একটাই সুতোয় বাঁধা। ওই সুতোটা ধরে টানতে পারলেই সবটা সামনে বেরিয়ে আসবে। যে মেয়েটি আমার কাছে এসে কথা বলছিল সে ততক্ষণে ঘরের ভেতরে চলে গিয়েছে। সে বোধহয় আমায় কথা বলতে দেখে সামান্য ভয় পেয়ে গেছে। তার কথা মনে পড়তেই বললাম, এই নিখিলেশ, আমার মনে হয় তন্ময়বাবুর মেয়েটি আমার কাছে এসেছিল। সে বলছিল তার দাদা নাকি আত্মহত্যা করতে পারে না, তাকে নাকি কেউ খুন করেছে। কিন্তু হঠাৎ করে ওই মেয়েটি এমন কথা বলতে গেল কেন? নিখিলেশ সেই কথার প্রসঙ্গ বদলে বলল, তোমারও তো মনে হয় এটা আত্মহত্যাই, তাই না? তাহলে আমার দলে অন্তত একজনকে আমি পেলাম। মেয়েটার সাথে কথা বলতে হবে অমরজিৎ, তবে তার আগে এই কাজের লোকটির ব্যাপারে খোঁজ নেওয়া প্রয়োজন। দাসবাবু একজন কনস্টেবলের সাথে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠে আসছিলেন। তাকে দেখতে পেয়ে নিখিলেশ বলল, দাসবাবু, একটা কথা বলুন, তন্ময়বাবুর বাড়ির কাজের লোক হরিহর সে কোথায়? আরে সে কথাই তো বলছি। আশেপাশে লোকেদের কাছ থেকে জানা গেল খবরটা তন্ময়বাবুকে দিয়ে, এবং তন্ময়বাবু স্ত্রী মেয়ে ফিরে আসার পর সে কোনো কারণে বাইরে বেরিয়ে যায়। তারপর থেকে তাকে আর কেউ দেখতে পায়নি। ব্যাপারটা বেশ অদ্ভুত। মৃন্ময় যদি আত্মহত্যা করে তাহলে হঠাৎ করে হরিহর কোথায় গেল? আর যদি ব্যাপারটা খুন হয় তাহলে হরিহরের এতে লাভ কি? একবার জিজ্ঞাসা করুন তো। তার ঘর থেকে কিছু চুরি হয়েছে নাকি? সে ব্যাপারটা আমরা আগেই দেখে নিয়েছি নিখিলেশ বাবু। কোথাও কোনো কিছু চুরি হয়নি, সবকিছু ঠিক আছে। কিন্তু হরিহর কোথায় গেল সেটাই বুঝতে পারছি না। আপনি কি এখনো ব্যাপারটাকে খুন বলেই মনে করছেন? আচ্ছা বেশ, আপনি যখন ব্যাপারটাকে আত্মহত্যা বলেই মনে করছেন তখন আমিও আত্মহত্যা বলেই মেনে নিচ্ছি। এখন প্রশ্ন কিন্তু দুটো থেকে যাচ্ছে। হরিহর কোথায় গেল? যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে কেন পালালো? আর দ্বিতীয় প্রশ্ন, আত্মহত্যা করে থাকলে সে ঘরের দরজা বন্ধ করে নিয়ে আত্মহত্যা করবে, ঘরের দরজা খোলা রেখে সে আত্মহত্যা করতে যাবে কোন দুঃখে? মেনে নিচ্ছি সে সময় বাড়িতে কেউ ছিল না কাজের লোকটিকে ছাড়া, কিন্তু কাজের লোকটি যদি ওই সময় এসে পড়তো? আমার মনে একটা প্রশ্ন বারবার আসছে নিখিলেশ। যদি কাজের লোক বাড়িতে থাকার সময় আত্মহত্যা কিংবা খুন যে কোনো একটা হয়ে থাকে, তাহলে তখন কাজের লোকটি কোথায় ছিল? না নিখিলেশ, এই হরিহর নামের কাজের লোকটার উপর কিন্তু সন্দেহ বেড়ে যাচ্ছে। কি যেন চিন্তা করছিল সে। ততক্ষণে তন্ময়বাবু আবার বাইরে বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে তিনি বললেন, শিমুলবাবু, হরিহরকে কোথাও পাওয়া যাচ্ছে না, কিন্তু হরিহর হঠাৎ কোথায় গেল সেটাও বুঝতে পারছি না। আপনি এখানে এসে কি হরিহরকে দেখতে পেয়েছিলেন, নাকি আপনি এখানে আসার আগে থেকেই যা হওয়ার তা হয়ে গেছে? অদ্ভুত ব্যাপার। নিজেই তো আমায় কারখানায় টেলিফোন করেছিল, আমায় প্রথম খবরটা দেয়, কারণ আমার স্ত্রী এবং মেয়ে কোথায় গেছিল সেটা তার জানার কথা নয়। কিন্তু বাড়িতে এসে আমি তাকে দেখতে পাইনি। তন্ময়বাবুর পেছনে এসে একপাশে দাঁড়ালো। তার বয়স বেশি হলেও তাকে দেখে কিন্তু মনে হয় 17। সে পেছনে এসে দাঁড়াতেই আমি বললাম, তুমি কিছু একটা বলছিলে না তখন? দাদা আত্মহত্যা করেনি, দাদা আত্মহত্যা করতে পারে না, সবই ওই ছবিটার জন্য হয়েছে। এই কথায় আমরা কিন্তু অবাক হয়ে গেলাম। ছবিটার জন্য? কোন ছবিটার জন্য? নিখিলেশ আর দাসবাবু একে অপরের মুখ চাওয়াচাই করল। তন্ময়বাবু অবাক হয়ে তাকে পেছন থেকে সামনের দিকে টেনে আনলেন। তারপরে বললেন, কোন কোন ছবির কথা বলছিস তুই? দাদা আসলে একটা ছবি আঁকছিল, ছবিটা আমি দেখেও ছিলাম। ওই ছবিটা কিন্তু দাদার ঘরে ছিল, কিন্তু এখন ওখানে নেই। কথাটা শুনে নিখিলেশ তন্ময়বাবুকে নিয়ে তাড়াতাড়ি আবার ঘরের ভেতরে গিয়ে ঢুকল। তারপর উত্তেজিত স্বরে বলল, কোথায় ছিল এই ছবিটা? ওই যে ওই দাদার টেবিলের উপরে ছবিটা ছিল। দাদা আমাকে বলেছিল যে ছবিটা নাকি খুব দরকারি একটা ছবি। ওই ছবিটা দাদা আর্ট এক্সিবিশনে দেওয়ার কথাও বলেছিল। তুমি কি এটা জানো যে ছবিটা ওখান থেকে কোথায় গেল? আর ছবিটা আবার শেষবার কখন দেখেছিলে তুমি? আজকেও দেখেছিলাম। দাদা ছবিটা একটা কাগজ দিয়ে মুড়ে রেখেছিল, কিন্তু
সেটা কোথাও একটা নিয়ে যাওয়ার কথা চলছিল। তারপর আমি বাড়িতে এসে ছবিটা কিন্তু আর দেখতে পাইনি। সর্বনাশ! তাহলে কি কেউ এই বাড়িতে এসেছিল আর ছবিটা নিয়ে চলে গেছে? দাসবাবু, এক্ষুনি বাইরে যান, গিয়ে দেখুন জমা হওয়া লোকেদের মধ্যে কেউ হরিহরকে শেষবার বেরিয়ে যেতে রেখেছিল কিনা, আর যদি সেটাই হয় তাহলে তার হাতে কিছু ছিল কিনা। নিখিলেশের কথায় দাসবাবু তখনই বাইরে বেরিয়ে গেলেন। নিখিলেশ চিন্তিত মনে ঘরের ভেতর ঘুরতে লাগলো। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল বেশ চিন্তা এসে জমা হয়েছে তার চোখে মুখে। ঘরের একপাশে বিছানার উপরে চুপ করে বসেছিলেন মৃন্ময় হালদারের মা মাধবী দেবী। তিনি কাঁদছিলেন না, তবে তার মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি ভীষণ ভেঙে পড়েছেন। ঘরের মধ্যে কোথাও কোনো শব্দ নেই। খোলা জানলা দিয়ে দুপুরের রোদ ভেতরে এসে ঢুকেছে। ঘরের এদিকে ওদিকে তাকালে ঘরের মোটামুটি একটা বিবরণ পাওয়া যায়। একটা দরজা, উল্টো দিকে দুটো জানলা, ঘরের একপাশে একটা বিছানা, তার পাশে টেবিল, চেয়ার, এমনকি একটা লম্বা ছবি আঁকার ক্যানভাস রাখার পর্যন্ত জায়গা রয়েছে। উল্টো দিকে একটা ছোট আলমারি। ঘরের অন্য পাশে দেওয়ালের ছোট্ট একটা কূপের মধ্যে ছোট ছোট কিছু মাটির পুতুল। একটা আলনা, তাতে ইতস্তত জামা কাপড় ছড়িয়ে রাখা রয়েছে। ঘরের একপাশে একটা টেবিলের ওপর বেশ কিছু বই গুছিয়ে রাখা। এছাড়া যেটা রয়েছে সেটা হলো ঘরের গোটা দেওয়াল জুড়ে অজস্র ছবি। অন্তত কম করে 4টে দেওয়াল মিলিয়ে 13টা ছবি তো হবেই। তার সবগুলোই যে হাতে আঁকা তা কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যায়। নিখিলেশ এগিয়ে গিয়ে একটা ছবি হাতে ধরল। বোঝাই যাচ্ছে ছবিটা কাগজে রেখে পরে পেছনের দিকে মোটা কার্ডবোর্ড লাগিয়ে কাঁচ দিয়ে বাঁধাই করা হয়েছে। এটা যদি সত্যিই আপনার ছেলের আঁকা হয় তাহলে সত্যিই তার আঁকার হাত কিন্তু ভালো। শুধু শুধু কেন তাকে ব্যবসার কাজে লাগাতে চেয়েছিলেন? এঁকেও তো বেশ কিছু দূর যাওয়া যায় তন্ময়বাবু। আমি আমি কখনোই ওকে পুরোপুরি আঁকতে বারণ করতাম না। আমি বলতাম ব্যবসার কাজ সামলাতে তার পাশাপাশি আঁকা নিয়ে থাকতে। কিন্তু এখন কি করা যায় দাসবাবু? ছেলেটা তো আমার চলে গেল, আর এসবের পেছনে যদি কেউ থেকে থাকে তাহলে কি তাকে আমরা খুঁজে পাবো না? হরিহরি বা কোথায় গেল? আগে হরিহরকে খুঁজে বার করতে হবে। হরিহরকে খুঁজে বার করতে পারলে এই সমস্ত কিছুর একটা সমাধান পাওয়া যাবে। আমার দৃঢ় বিশ্বাস ব্যাপারটা খুন, আর সেই খুনের পেছনে একটা মোটিভ তো থাকা দরকার। আপনার ছেলের ঘর থেকে ছবিটা চুরি গিয়েছে, কিন্তু সেটা চুরি করলো কে আর কেনই বা চুরি করলো? হা হা, আমার মাথায় কিছু ঢুকছে না নিখিলেশ বাবু, আমি কিছু বুঝতে পারছি না। এখন এখন আপনি শুধু বলে দিন আমি কি করব? এখন আমাদের করণীয় কি? কিছু না তন্ময়বাবু, আপনি কয়েকদিন কারখানায় যাবেন না, বাড়িতেই থাকবেন। বিশেষ করে আপনার ছেলের ঘর আর এই ছবিগুলোর দিকে একটু নজর রাখবেন, আর চেষ্টা করে দেখবেন বাড়ির কোথাও ওই ছবিটা পাওয়া যায় কিনা, যেটা একটা কাগজ দিয়ে মোড়া রয়েছে। এতক্ষণ ধরে চুপ করে আমাদের সমস্ত কথা শুনে চলেছিলেন মাধবী দেবী। এবারে তিনি বললেন, হ্যাঁ নিখিলেশ, একটা কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। ছেলেটা আমায় বলেছিল যে কিছুদিনের মধ্যে ও এমন কিছু একটা করতে চলেছে যেটা ওর জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তারপর হয়তো ও পুরোপুরিভাবে ওর বাবার কারখানায় গিয়ে কাজ করবে, আর না হলে ছবি আঁকবে। হঠাৎ করে তার এমন পরিবর্তনের কারণ আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি। ব্যাপারটা বড় আশ্চর্যের মনে মনে হচ্ছে। হঠাৎ করে তার মধ্যে এমন কি একটা পরিবর্তন হলো যার জন্য সে ওই কথাটা বলল। কিন্তু যদি সেটাই হয় তাহলে খুন করতে হলো কেন? আমার মনে হয় ওই ছবিটার জন্যই খুনটা হয়েছে। আর ছবিটা ওর কাছ থেকে কেউ নিতে চেয়েছিল। ছবিটা না পেয়ে বোধহয় তাকে খুন করে। তারপর কিংবা যদি আত্মহত্যা হয় তাহলে ছবিটা তো এখান থেকে কাউকে বার করতে হবে। সেটা হরিহর ছাড়া আর কে বার করবে? নিখিলেশের মুখে চিন্তা লেগেই রইল। সে আর সময় নষ্ট করল না, বলল, এখন সব ব্যাপারে তেমন কিছুই বোঝা যাচ্ছে না। আপনারা একটা কাজ করুন, যথাসম্ভব বাড়িতে থাকার চেষ্টা করুন। আর হরিহর যদি ফিরে আসে তাহলে তক্ষুনি আমাকে জানাবেন। হরিহরের বাড়ির ঠিকানা নিশ্চয়ই আপনাদের কাছে আছে, সেখানে খোঁজ নিন।
আর একবার দাসবাবু আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আপনার ছেলে এইসব আঁকাআঁকির জন্য কোথায় যেত, মানে তার কোনো আঁকা স্কুল কিংবা এমন কোনো বন্ধু বান্ধব যাদের সঙ্গে তার এই কাজকর্ম চলতো? এলগিন রোডের কাছে একটা বাড়ি আছে, সেখানে ওরই বয়সী আরো কিছু ছেলেমেয়েরা মিলে কাজটা করত। আর সেখানেই কয়েকবার আমি নিজে ওকে নামিয়ে দিয়ে এসেছি। আমার মনে হয় সেখানে গেলে আপনারা এই ব্যাপারে কিছু জানতে পারেন। আমরা তন্ময়বাবুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় নেমে নিখিলেশকে আগের মতোই চিন্তিত দেখে বললাম, কি ব্যাপার বলো তো, তুমি এত কি নিয়ে ভাবছো গো? গোটা ব্যাপারটাই আমাকে ভাবাচ্ছে অমরজিৎ। গোটা ব্যাপারটায় কোথাও একটা খটকা থেকে যাচ্ছে। প্রথম খটকাটা হলো, মৃন্ময়কে যদি খুন করা হয় তাহলে সেটা আত্মহত্যার মতো সাজানো হলো কেন? দ্বিতীয় খটকা, হরিহর কোথায় গেল? সে যখন টেলিফোনে তন্ময়বাবুকে মৃন্ময়ের মৃত্যুর খবরটা দিয়েছিল, তার মানে তাকে সন্দেহ করাটা সেখানে খানিকটা কম হয়ে যাচ্ছে। সে চাইলেই ছবি চুরি করে কিংবা অন্য কিছু চুরি করে খবরটা না দিয়েই পালিয়ে যেতে পারত। কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে সে গেল কোথায়? তৃতীয় খটকা, মৃন্ময় হালদার কিন্তু শিল্পী হিসেবে তেমন কোনো নাম করতে পারেনি। তার বয়স বড়জোর 22-23-এর বেশি হবে না। তার আঁকার হাত যে চমৎকার সেটা তার ঘরের দেওয়ালের ছবিগুলো দেখলেই বোঝা যায়। আর শিল্পী মহলে তার নাম থাকাটাও খুব একটা কঠিন ব্যাপার নয়। কিন্তু তার ছবির এত দাম কি করে হলো যে সেই ছবিটা ওই বাড়ির থেকে কাউকে চুরি করতে হবে? আর ছবিটা রেখেছিল যাতে কেউ দেখতে না পায়। তাহলে এমন কি ছিল সেই ছবিতে? কথাগুলো নিখিলেশ যেন নিজের মনেই বলল। আমি প্রথমেই কি করে বললাম বলো তো, ব্যাপারটা আত্মহত্যা নয়, ব্যাপারটা খুন? আমি তো সেটা এখনো বুঝতে পারছি না। তুমি হঠাৎ করে কি করে বলে দিলে যে খুন হয়েছে? আমার এমনকি পুলিশের পর্যন্ত তো মনে হয়েছে ব্যাপারটা আত্মহত্যা। তাছাড়া ঘরে একজন ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে, সেটা দেখে তো যে কেউ আত্মহত্যা বলেই ভাববে। তুমি নিশ্চয়ই মৃন্ময় হালদারের উচ্চতা লক্ষ্য করেছিলে। তাছাড়া তার বিছানার উচ্চতা থেকে ফ্যানের উচ্চতা বেশ খানিকটা। ওই উচ্চতায় বিছানায় দাঁড়িয়ে হাত পাওয়া কিন্তু সহজ নয়। তোমার কি মনে হয় ছেলেটা ওখানে দাঁড়িয়ে ফ্যান পর্যন্ত হাত পেয়ে যাবে? তুমি হয়তো এর মধ্যে ভুলে যাচ্ছ নিখিলেশ, যে বিছানার একপাশে কিন্তু লম্বা একটা টুল পড়েছিল। নিখিলেশের মুখে হঠাৎ করেই একটা অদ্ভুত রহস্যময় হাসি দেখা গেল। অদ্ভুতভাবে দুবার হেসে সে বলল, তোমার এখনো কিছু মনে হচ্ছে না অমরজিৎ? এখনো মনে হচ্ছে না গোটা ব্যাপারটা একটা খটকা রয়েছে? হঠাৎ করেই একটা ব্যাপার আমার মনে পড়ে গেল। ছোট টুলটা ঘরের মেঝের উপর ছিটকে এসে পড়েছিল বোধহয়। গলায় ফাঁস লাগিয়ে টুলটা লাথি মেরে নিচের দিকে ফেলে দিয়েছিল মৃন্ময় হালদার। কিন্তু ব্যাপারটা নিয়ে নিখিলেশ এত রহস্য করছে কেন? নিখিলেশের দিকে তাকাতেই দেখতে পেলাম সে হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কিছু। আর তারপরেই যেন বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল কথাটা। নিখিলেশ দাসবাবুকে গ্লাভস পরা হাতে টুলটা তুলে নিয়ে বিছানার উপরে একবার রাখতে বলেছিল। তারপর ফ্যানের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। হঠাৎ করে আমি বললাম, তার মানে তুমি বলতে চাইছো মৃন্ময় হালদারের যা উচ্চতা, তাতে বিছানার উপর টুল নিয়ে দাঁড়ালেও সেই ফ্যান পর্যন্ত হাত পাবে না? তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছ। দেখো, তন্ময়বাবুর বাড়িটা পুরনো আমলের বাড়ি। ঘরের ছাদ, সিলিং এই সমস্ত বেশ খানিকটা উঁচু করেই তৈরি করা হতো। তবে বিছানাটা বেশ উঁচু হওয়ার জন্য মনে হতেই পারে, কিন্তু মৃন্ময় হালদারের উচ্চতা অনেকটাই কম। তার পক্ষে ওই বিছানার উপর টুল রেখে তার উপর পা রেখে ওঠা সম্ভব না। আর তাছাড়া বিছানাটা খানিকটা বসে যাবে। তাছাড়া ওই টুলের ওপর দাঁড়িয়ে গলায় ফাঁস বেঁধে আত্মহত্যা করা সম্ভব নয়। তার একটাই মানে অমরজিৎ, কেউ তাকে খুন করে তারপর ঝুলিয়ে দিয়েছে ওই ফ্যানের সাথে। নিখিলেশের কথা শুনে আমি থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। অবাক গলায় বললাম, কিন্তু এমনটা কেউ করবে কেন? যদি ওই ছেলেটির পোস্টমর্টেম করা হয় তখনই তো খুনের আসল কারণটা জানতে পারা যাবে। তাহলে? আবার ভুল করছো অমরজিৎ। যদি কেউ সত্যি ওই দড়িটা গলায় লাগিয়ে তাকে খুন করে এবং তারপর ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়, তাহলে কিন্তু ব্যাপারটা এত সহজ হবে না।
আমার মনে হয় না যে কাজটা করা সহজ হবে। দড়ি দিয়ে খুন করে সেই দড়িতে হাতের ছাপ না রেখে সেই দড়িটা ফ্যানে ঝুলিয়ে দেওয়া অত্যন্ত কঠিন কাজ। তাছাড়া এতে আরও সমস্যা হতে পারে। দড়িটা ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে ব্যাপারটা। আমি তাই ওই দড়িটা দাসবাবুকে নিয়ে যেতে বলেছি, আর আসার সময় ওই ঘরটা বন্ধ করে আসতে বলেছি। ওই ঘরে যেন কেউ না ঢোকে। তবে অমরজিৎ, এইটুকুতে আমরা শুধু এটাই অনুমান করতে পারি যে কেউ খুন করেছে মৃন্ময় হালদারকে। কিন্তু খুনি পর্যন্ত পৌঁছানো যাবে না। তার আগে আমাদের মৃন্ময় হালদারের ব্যাপারে খোঁজ নিতে হবে, এবং খোঁজ নিতে হবে হরিহরের। আমি আর কিছু বললাম না। সেদিনের মতো বাড়ি ফিরে এলাম। বাড়িতে ঢুকতেই কিন্তু আমাদের পড়তে হলো বৌঠানের রোষের মুখে। আমাদের ঢুকতে দেখে বৌঠান একটু কড়া গলায় বলে উঠল, এতক্ষণে সময় হলো তোমাদের আসার? বলি না এলেই তো পারতে। সে কোন সকালে বেরিয়ে পড়েছো? সকালে আমরা মোটেই বেরিয়ে পড়িনি। আমরা সকালে গিয়েছিলাম একবার থানায় দাসবাবুর সঙ্গে দেখা করতে, তারপর সেখান থেকে আরও একটা জায়গায়, তারপর তো বাড়ি ফিরে এসেছিলাম। তখন তুমি তো বাড়ি ছিলে না। হ্যাঁ, সেই তো বাড়িতে ফিরে এসে আমায় উদ্ধার করেছো। তবে বাড়িতে তো 5 মিনিটের বেশি ছিলে না। তারপরে আবার টেলিফোন পেয়ে কোথাও দৌড়ে গিয়েছো। আমায় তো রামদয়াল কাকা সবই বলেছে, কিন্তু কোথায় গিয়েছিলে সেটা বলো তো। দেখো কৃষ্ণা, এখন প্রায় দুপুর হয়ে গেছে। আমি স্নানটা সেরে নিই। খিদে পেয়েছে, খেতে দাও। খেয়ে দিয়ে তারপর না হয় সব বলছি। বৌঠান কিন্তু আর কিচ্ছু বলল না। আমরা স্নান সেরে খাবার টেবিলে এসে যখন বসলাম, তখন বৌঠান খাবার দিতে দিতে বলল, ব্যাপারটা আসলে কি সেটা আমায় খুলে বলো তো। তোমরা আসলে কি করতে চাইছো? আর টেলিফোন যে দাসবাবু করেছিল সেটা তো বুঝতে পারছি, কিন্তু কি কারণে বলো তো। আজ সকাল 10টা নাগাদ তন্ময় হালদারের ছেলে মৃন্ময় হালদারকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছে আমরা দেখতে পাই যে মৃতদেহ তখনও ফাঁসের দড়ি থেকে ঝুলছে। দাসবাবু খবরটা পেয়ে মৃতদেহ নামাতে বারণ করেছিলেন পুলিশ আসার আগে পর্যন্ত, যাতে গিয়ে আমি সবটা দেখতে পাই এবং তদন্তটা ভালোভাবে করা যায়। প্রাথমিক ভিত্তিতে ব্যাপারটা আত্মহত্যা বলে মনে হলেও টেলিফোনের বিবরণটা শুনে আমার মনে হয়েছে এটা আত্মহত্যা নয়, খুন। তারপর যখন গিয়ে পৌঁছই তখন তো একেবারে নিশ্চিত হয়ে যায় যে ব্যাপারটা কখনোই আত্মহত্যা হতে পারে না। কিন্তু তদন্ত করতে গিয়ে আরও একটা ব্যাপার জানা গেছে। ওই ছেলেটি হলো একজন ছবি আঁকিয়ে। মোটামুটি নাম যে রয়েছে সেটা তার হাতের আঁকা দেখলেই বোঝা যায়। তবে তার ঘর থেকে একটা ছবি চুরি হয়েছে। ছবিটা যে আসলে তার নিজের আঁকা নাকি অন্য কারোর আঁকা সে ব্যাপারে এখনও তেমন কিছু বোঝা যাচ্ছে না। ছবিটা একটা কাগজে মোড়ানো ছিল, সেটা দেখেছিল একমাত্র তার বোন তনুশ্রী হালদার। এখন সব থেকে বড় সমস্যা হলো সেই বাড়ির কাজের লোকটি নিরুদ্দেশ। সে নিজেই তন্ময়বাবুকে খবর দিয়েছিল। তার ছেলের মারা যাওয়ার ব্যাপারে কাজের লোকটি খবর দিয়েছিল। তখন বাড়িতে কাজের লোকটি ছাড়া অন্য কেউ ছিল না। ছেলেটির মৃত্যুটা যে আত্মহত্যা নয়, খুন, সেটা বুঝতে পারছি। কিন্তু ওভাবে বাড়িতে ঢুকে কাউকে ওভাবে খুন করে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়াটা এটা তো সহজ কাজ নয়। যদিও বাড়িটার অবস্থান দেখে আমার মনে হয়েছে ওই বাড়িতে কেউ ঢুকলে কিংবা বেরিয়ে গেলে বাইরের লোকেরা চট করে দেখতে পাবে না, কারণ বাড়িটা রয়েছে একদম শেষ প্রান্তের দিকে। বাড়ি থেকে বেরিয়ে একটা রাস্তা সামনের দিকে এলেও একটা রাস্তা আবার পিছনের দিকে চলে যায়। সেই রাস্তা ধরে এগিয়ে গেলে খানিকটা ফাঁকা জায়গা পেরিয়ে একটা কবরস্থান মতো পড়ে। তার পাশ থেকে যেতে পারলেই বড় রাস্তায় উঠতে পারা যায়, অর্থাৎ অপরাধীরা চাইলে সেই রাস্তা দিয়ে আসতে পারে। কিন্তু আসল সমস্যা হলো হরিহর নামের এই কাজের লোকটি কোথায় গেল, আর ছেলেটির ঘর থেকে যে ছবিটা চুরি হয়েছে সেটা আসলে কিসের ছবি? বৌঠান কথা শুনতে শুনতে অবাক হয়ে তাকিয়েছিল। ভাত আমার থালায় বেড়ে দিতে দিতে সে থমকে গিয়েছিল। তারপর সম্বিত ফিরে পেয়ে আমায় ভাত দিয়ে বলল, বাবা, এই এত ব্যাপার হয়ে গেছে, কিন্তু তুমি কিছু বুঝতে পারলে না? আর এই হরিহর নামে যে কাজের লোকটার কথা বলছো, তাকে খুঁজে পেলে? না কৃষ্ণা, তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
তবে আশা করছি খুব শিগগিরই খুঁজে পাওয়া যাবে। তাকে খুঁজে না পাওয়া গেলে কেসটা আরও জটিল হয়ে পড়বে। এর মধ্যে আমাদের ছেলেটির আঁকা স্কুল কিংবা যেখানে সে এই সমস্ত বিষয় নিয়ে কাজকর্ম করতো সেখানে খোঁজ খবর নিতে হবে। একটা আর্ট এক্সিবিশনের কথাবার্তা চলছিল, আমরা খেয়াল রাখছি। আসলে এই ব্যাপারটা বেশ জটিল আর অনেকটা বিস্তৃত, খানিকটা সময় লাগবে। আমাদের প্রথম লক্ষ্য হলো হরিহরকে খুঁজে বার করা, তারপর বাকি সমস্ত কিছু। অনেকক্ষণ ধরে নিখিলেশ আর বৌঠানের কথা আমি শুনছিলাম। এবারে বললাম, কিন্তু নিখিলেশ, এই হরিহর যদি খুন করে পালায় তাহলে তাকে কি এত সহজে খুঁজে পাবে? আর তোমার কি মনে হয় ছবিটা কি সে নিয়ে গেছে? নিখিলেশ গম্ভীর মুখে স্বগতোক্তির মতন বলল, হরিহর মৃন্ময়কে ফ্যানের সাথে ঝুলতে দেখে চিৎকার করেছিল। তারপর বাড়ির বাইরে এসে আগে আশপাশের লোকেদের খবর দিয়েছিল, তারা ওখানে গিয়ে পড়েছিল। তারপর হরিহর টেলিফোনে কারখানায় তন্ময় বাবুকে খবর দেয়। ঠিক তারপরেই হরিহর বেরিয়ে পড়েছিল, কিন্তু সে সময় তার হাতে কিছু ছিল বলে কেউ দেখেনি। সে খুব দ্রুত ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এবং ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে জানালার কাছে দাঁড়িয়ে কিছু একটা করছিল। অনেকের সন্দেহ যে জানালার কাছে দাঁড়িয়ে বাইরে কিছু একটা দেখতে পেয়ে সে উত্তেজিতভাবে বেরিয়ে এসেছিল। আর ছবিটা? ঘরের মধ্যে সেই ছবিটা তখন সেখানে ছিল? ছবিটার ব্যাপারে তনুশ্রী যতটা জানে ততটা আর কেউ জানে না, তাই বাড়ির বাকিদের কাছ থেকে এ ব্যাপারে কিছুই জানা যায়নি। তবে তারা ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়েছিল, ভিতরে ঢুকেছিল, কিন্তু কোনো কিছুতে হাত দেয়নি, কারণ তাদের মধ্যে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, সে বারণ করেছিল সবাইকে। আর তাই ঘরের ভেতর ঢুকে কেউ কোনো কিছুতে হাত দেয়নি। দাসবাবু গিয়ে পৌঁছেই আমাদের টেলিফোন করেছিলেন। তাহলে এবার কি করতে চলেছ? প্রথমে কি হরিহরের খোঁজ নেবে? আর তন্ময়বাবুর কাছ থেকে ঠিকানাটা একবার জেনে নাও, তারপর বিকেলের দিকে আমরা না হয় তার বাড়ি থেকে একবার ঘুরে আসি। নিখিলেশ চুপ করে ভাতের থালার দিকে তাকিয়ে ভাত নাড়াচাড়া করতে লাগলো। বৌঠান বলে উঠল, কি হলো? ওভাবে না খেয়ে ভাত দিয়ে নাড়াচাড়া করছো কেন? না, হ্যাঁ, আমার মন বলছে হরিহরকে তার বাড়িতে পাওয়া যাবে না। আর হরিহর যে নিরুদ্দেশ হয়ে গেছে, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর একটা রহস্য রয়েছে। সেই দিনটা একরকমভাবে কেটে গেল। এর মাঝে নিখিলেশের সাথে একবার দাসবাবুর আর একবার তন্ময়বাবুর কথা হলো। আমি গোটা ব্যাপারটা নিয়ে নিজের মতো করেই ভাবার চেষ্টা করছিলাম। একবার মনে হচ্ছিল হরিহর বোধ হয় মৃন্ময় হালদারকে খুন করে তারপর ওই কাগজে মোড়া ছবিটা নিয়ে পালিয়েছে। কিন্তু সেটা যদি হয়, তাহলে ওই ছবিটা নিয়ে সে কি করবে? ছবিটা নিয়ে সে যদি কোথাও যায়, তাহলে তো ধরা পড়ে যাবে। আশা করছি পুলিশ এর মধ্যে ওই এলগিন রোডের যে বাড়িতে মৃন্ময় হালদার ছবি আঁকতে যেত সেখানে খোঁজখবর নিয়ে নিয়েছে। তাহলে তো হরিহরের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি বাইরের কেউ কাজটা করে থাকে, তাহলে তার ক্ষেত্রেও তো ব্যাপারটা সোজা নয়। কিন্তু ওই ছবিটা আসলে কি, যে জন্য মৃন্ময় হালদারকে খুন করতে হলো? না, এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠতেই বুঝতে পারলাম পাশের ঘরে নিখিলেশ উত্তেজিত স্বরে কারোর সাথে কথা বলছে। নিখিলেশের ঘরের দরজার কাছে এসে দাঁড়ালাম। ভেতর থেকে শুনতে পেলাম নিখিলেশ বলছে, গোটা এলাকাটায় তল্লাশি চালান, যেখানেই তার থাকার সম্ভাবনা থাকতে পারে সেখানে খোঁজ করুন। তাকে কিন্তু খুঁজে বার করতেই হবে, না হলে এই কেসটা কিন্তু এখানেই থমকে থাকবে। আর যেখানে খোঁজ নিতে বলেছিলাম সেখানে কোনো খোঁজ নিয়েছেন? অপর প্রান্ত থেকে কি কথা ভেসে এলো তা বোঝা গেল না। নিখিলেশ খানিকক্ষণ চুপ করে থেকে আবার বলল, আগে হ্যাঁ, আপনি আপনার কাজ করুন। আমি এদিকটা যা করবার করছি, তবে আপনার কাজটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার কাজের উপর সব কিছু নির্ভর করছে। আমাদের কিন্তু খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, কি বলছেন? ও আচ্ছা, হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হলো। আর এক্সিবিশন কবে হওয়ার কথা ছিল? এরপর অপর প্রান্ত থেকে কিছু কথা ভেসে এলেও নিখিলেশ মুখে কিছু বলল না। আমি ঘরের দরজার কাছে দাঁড়িয়ে প্রথমে কথা শুনলাম, তারপরে চলে গেলাম ব্যালকনির দিকে। বেশ কিছুক্ষণ পর নিখিলেশ এসে দাঁড়ালো আমার পাশে। তারপর বলল,
মৃন্ময় হালদার যে একাডেমিতে আঁকা শিখত তার খোঁজ পাওয়া গেছে, এবং সেখানে তন্ময় হালদারের সাথে কারোর কিন্তু তেমন কোনো শত্রুতা ছিল না। তাছাড়া তাদের সকলের মধ্যে মৃন্ময় হালদার ছিল সবথেকে ভালো ছাত্র, এবং তার আঁকা একবার এক্সিবিশন পর্যন্ত যদি যেত তাহলে শিল্পী হিসেবে বাইরে তার নাম হওয়াটা কেউ আটকাতে পারত না। এমনই সেই একাডেমির অনেকেরই ধারণা। বাহ, তাহলে তো মৃন্ময় হালদার তো বেশ গুণী মানুষ ছিল। কিন্তু এমন গুণী মানুষের শত্রু থাকতে পারে? আচ্ছা, তোমার কি মনে হয় আমার শত্রু সংখ্যা কত হতে পারে বলো তো? নিখিলেশের এমন কথায় আমি হেসে উঠলাম। বললাম, "হাহ, নিখিলেশ, এই কথার উত্তর বোধহয় আমার দেওয়ার প্রয়োজন নেই। কারণ আজ পর্যন্ত তুমি কতজন অপরাধীকে শাস্তি দিয়েছ কিংবা জেলে পাঠিয়েছ সেটা তো বোধহয় তোমার নিজেরও মনে নেই। তাদের সবারই যে তোমার ওপর রাগ থাকবে সেটা তো স্বাভাবিক। নেহাত হাতে গুনলে হয়তো কিছু মানুষ নিজেদের অপরাধের প্রায়শ্চিত্তের কথা ভাববে, কিন্তু বেশিরভাগ মানুষেরাই তাদের ধরা পড়ার পেছনে তোমার অবদানকে কখনোই ভুলবে না, আর তারা সব সময় তোমার শত্রু।" নিখিলেশ আমার কথায় হাসল, তারপর ব্যালকনির বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, অমরজিৎ, দুনিয়াতে গুণী মানুষের শত্রুর অভাব হয় না। যার কাছে কিচ্ছু নেই, যার তেমন কোনো ক্ষমতা নেই, কিংবা মনে করো যে কিছু করে না, তার কিন্তু শত্রু থাকে না। আসলে আমাদের নিয়মই হলো যে কেউ একটু ভালো কিছু করলে তাকে নিচে টেনে নামাবার চেষ্টা, না পারলে তাকে শত্রু মনে করা। তাই মৃন্ময় হালদারের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু ভাবা যেতেই পারে, বিশেষ করে তার ঘর থেকে ওই ছবিটা চলে যাওয়ার পর। ওই ছবিটা কিসের তা কিন্তু জানা যায়নি। তবে আর একটা কথা জানা গেছে, গোপন সূত্রের খবর রয়েছে যে মৃন্ময় হালদার কোনো একটা বিখ্যাত ছবির রেপ্লিকা তৈরি করার কাজ করছিল। তবে সেটা শুধুমাত্র আইনি প্রক্রিয়ায় এক্সিবিশনে প্রদর্শন করার জন্য। ওই আর্ট একাডেমির সম্মতিক্রমে কাজটা করছিল। তবে তারা মনে করছে মৃন্ময় হালদার যদি রেপ্লিকা তৈরি করে তাহলে তার দামও কিন্তু অনেক হবে, কারণ মৃন্ময় হালদারের আঁকার হাত এমনিতেই বেশ ভালো। এখন আমার মনে হচ্ছে ওই কাগজে মোড়া ছবিটা আসলে দুটো ছবির মধ্যে যে কোনো একটা হতে পারে। প্রথমত হতে পারে সেই বিখ্যাত ছবির রেপ্লিকা, আর দ্বিতীয়ত হতে পারে আর্ট এক্সিবিশনে মৃন্ময় হালদারের প্রদর্শন করার জন্য সেরা একটা ছবি। সব কিছুই কিন্তু একদিকে যাচ্ছে নিখিলেশ, কিন্তু এর মধ্যে মাসখানেক ধরে কিংবা সপ্তাহ দুয়েক ধরে মৃন্ময় হালদারের হঠাৎ করে এমন হতাশ হয়ে পড়ার কারণটা? একজন শিল্পীর হতাশ হয়ে পড়ার পেছনে অনেক কিছুই থাকতে পারে। তার মন মতো কিছু না হওয়ার জন্য, কিংবা এমন কিছু যেটা সে করতে পারেনি। অনেক সময় এমনটাও হতে পারে যে ছোট বড় কোনো মানসিক আঘাত তাকে হতাশাগ্রস্ত করে ফেলতে পারে। বিশেষ করে যে এত ভালো ছবি আঁকে, সে যখন ছবি আঁকা ছেড়ে দেওয়ার কথা বলছে, নিশ্চয়ই সে এমন একটা মানসিক আঘাত পেয়েছিল যেটা খুব সহজ নয়, অথচ সে কথা সে কাউকে বলতেও পারেনি। আমার কিন্তু মনে হয় মৃন্ময় হালদারের যদি কোনো শত্রু থাকে তাহলে সেটা ওই আর্ট একাডেমির মধ্যেই রয়েছে। কিন্তু সব কিছুর সমাধান হলেও হরিহরের ব্যাপারটা কিন্তু মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। হরিহরের সাথে এই সব কিছুর সম্পর্ক কোথায়? আমার মনে যে ভাবনাটা আসছে সেটা আমি তোমায় এক্ষুনি বলতে চাইছি না। একমাত্র সেটা যদি হয় তাহলে এই কেসের একটা সহজ সমাধানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আর যদি সেটা না হয় তাহলে এই কেসটা কিন্তু এত সহজে সমাধান হবে না। গোটা ব্যাপারটা প্রথম থেকেই এমন জটিল হয়ে আছে। খুনটাকে আত্মহত্যার মতো করে দেখানো হয়েছে, তারপর ঘর থেকে যে ছবিটা চুরি গেছে সেটা কোন ছবি সেটাও কেউ জানে না। আরেকটা ব্যাপার কিন্তু তুমি সম্পূর্ণ ভুলে যাচ্ছ নিখিলেশ। মৃন্ময় হালদারের বোন তরুশ্রী হালদার বোধহয় এই ব্যাপারে আমাদের আরও বেশি করে সাহায্য করতে পারে। আমার মনে হয় ওই পরিবারে তন্ময়বাবু কিংবা মাধবী দেবীর চেয়ে মৃন্ময় হালদারের কাছের ছিল তার বোন তনুশ্রী হালদার, কারণ তার কাছ থেকেই কিন্তু আমরা এই ছবিটার কথা জানতে পেরেছি। অপরাধীরা ঠিক সকালের দিকেই এসেছিল, কারণ তারা জানতো ওই সময় বাড়িতে কেউ থাকবে না। অথচ মাধবী দেবী এবং তার মেয়ে যে সময় বাইরে গিয়েছিল সেই সময়টা কিন্তু বাইরে যাওয়ার মতো নয়। অত সকালে তাদের বাইরে যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু নিখিলেশ, আমি বোধহয় গোটা ব্যাপারটা বুঝতে পারছি কেমন হয়েছে। সেদিন সকালে যখন তন্ময়বাবুর স্ত্রী এবং তার মেয়ে বাইরে গিয়েছিল তখন হরিহর বাড়িতে একা ছিল। সেই সুযোগে বাইরে থেকে এসেছিল মৃন্ময় হালদারের শত্রু, যে ওই ছবিটা চুরি করতে চেয়েছিল।
তারপর সুযোগ বুঝে বাড়িতে ঢুকে সেই ছবিটা চুরি করে এবং বাধা পেয়ে মৃন্ময় হালদারকে খুন করে। খুন করার পরে তাকে ঝুলিয়ে দেয় ফ্যানের সাথে। ছবিটা নিয়ে সেখান থেকে সে যখন বাইরে বেরিয়ে আসে তারপরে নিশ্চয়ই হরিহর বাড়িতে ঢুকেছিল। এখানে সমস্যা হলো ওই সময় হরিহর কোথায় ছিল? এর মধ্যে একটা নতুন খবর পাওয়া গেছে অমরজিৎ। তন্ময়বাবুর বাড়ির একতলার রান্নাঘরে দরজার ছিটকানিটা ভাঙা ছিল। ব্যাপারটা আগে নজরে পড়েনি, কারণ দরজাটা বন্ধ করা ছিল। আর নিচের ঘরের দিকে পুলিশ কেন, এমনকি আমারও নজর পড়েনি। যদিও আমি ছিটকানিটা ভাঙা দেখতে পেয়েছিলাম, তবে মনে হয়েছিল দরজাটা হয়তো এরকমই কোনোভাবে ভেঙে গিয়েছে। সেই ব্যাপারটা বাড়ির সবাই জানে, কারণ তন্ময়বাবু তখন আমাকে ও ব্যাপারে কিছুই বলেননি। এখন ব্যাপারটা ওদের চোখে পড়ছে দেখে মনে হচ্ছে বাইরের ছিটকানিটা কেউ যেন উপড়ে নিয়ে গেছে। কিন্তু খুন তো হয়েছে দোতলার ঘরে, তাহলে একতলার ঘরের ছিটকিনটা নিয়ে কিভাবে? নিখিলেশ, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না এই সমস্ত কিছু। যত নতুন নতুন তথ্য আসছে ততই যেন মাথাটা গুলিয়ে যাচ্ছে। তুমি কিছু বুঝতে পেরেছো এর মধ্যে? নিখিলেশ শান্তভাবে বাইরের দিকে তাকিয়ে রইল। সূর্যের আলো ব্যালকনির একপাশে এসে পড়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে নিখিলেশ বলল, একটা ব্যাপার আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি। এই সব কিছুর মধ্যে হরিহরকে প্রথমে খুঁজে বার করতে হবে। হরিহরকে যদি খুঁজে বার করা না যায় তাহলে এই কেসটা কিভাবে এগোনো যাবে সেটা বোঝা যাচ্ছে না। আর হরিহর যে কি করেছে সেটা তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত দেখাও যাবে না। আমারও সেটাই মনে হচ্ছে। আমারও মনে হচ্ছে যে হরিহর এই গোটা কেসের মধ্যে এমনভাবে জড়িয়ে রয়েছে, ওই হলো এই কেসের মধ্যমণি। ওকে খুঁজে পেলে কেসটা 2-3 রকমভাবে সাজানো যেতে পারে। যদি হরিহর এর মধ্যে কোনোভাবে জড়িত থাকে তাহলে তাকে খুঁজে পেলেই তো গোটা ব্যাপারটা মিটে যাবে। কিন্তু হরিহর যদি জড়িত না থাকে তাহলে তার কি হলো? আর হরিহর কি? নিখিলেশ আমাকে মাঝপথে থামিয়ে দিল, তারপরে বলল, একটা কাজ করি, চলো। শুনেছি একটা নতুন আর্ট এক্সিবিশন আজকে হচ্ছে, চলো ব্যাপারটা দেখে আসি। শুধু শুধু এসব নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ নেই। হরিহরকে খুঁজে না পাওয়া পর্যন্ত কিচ্ছু করা যাবে না। আমরা বেরিয়ে পড়লাম। নিখিলেশ যে ওই এক্সিবিশনের ব্যাপারটা কোথা থেকে খুঁজে বার করলো সেটা আমি বুঝতে পারলাম না। তবুও আর্ট এক্সিবিশনে গিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। এক্সিবিশনের এদিকে ওদিকে বেশ কিছু লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমন এক্সিবিশন যে কলকাতা শহরে সম্প্রতি হতে শুরু করেছে সেটা বোঝা যাচ্ছে। শহরে বেশ কিছু কাজ যেমন হচ্ছে তার খোঁজখবর আমার কাছেই ছিল। তাছাড়া সম্প্রতি একটা বই প্রকাশ করার অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানেও একজন এমনই আর্ট এক্সিবিশনের কথা বলছিল। দেখতে দেখতে নিখিলেশ একসময় বলল, অমরজিৎ, কেমন লাগছে বলো তো? এই এমন একটা আর্ট এক্সিবিশন বহুদিন কিন্তু এই এলাকায় হয়নি। বেশ কিছুদিন আগে একটা হয়েছিল বটে, তবে খুব বেশি লোকজনও হয়নি। আমি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম, খুব একটা খারাপ লাগছিল না। বেশ কিছু ভালো ছবিও চোখে পড়ল। একটা ব্যাপার সম্প্রতি আঁকার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেটা হলো এখন আঁকার ক্ষেত্রে প্রকৃতি কিংবা প্রতিকৃতির চেয়ে মানুষ অদ্ভুত কিছু আঁকার ক্ষেত্রে বেশি ভাবে। দেখতে দেখতে একটা ছবির সামনে গিয়ে দাঁড়ালাম। ছবিটা যে কী ভেবে শিল্পী এঁকেছে তা কিন্তু বুঝতে পারলাম না। একটা ছোট্ট চারকোনা বাক্স, তার একপাশে একটা গোলাকার বলের মতো কিছু একটা রয়েছে, তার পাশে একটা ত্রিভুজ, তার পাশে একটা লম্বা আকার। কিন্তু এই আকায় যে রঙগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সত্যিই প্রশংসনীয়। রঙের জন্য সেদিকে তাকিয়ে দেখতে দেখতে নিখিলেশকে আস্তে আস্তে বললাম, এই নিখিলেশ, দেখেছো এখন আঁকার ক্ষেত্রে কত পরিবর্তন হয়ে গেছে? এমন ধরনের আঁকার কথা আজ থেকে 10 বছর আগে কেউ ভাবতে পারতো বলে তো মনে হয় না। অথচ এমন আঁকা কিন্তু এখন এক্সিবিশনে খুব বেশি দেখা যাচ্ছে। কথাটা বলে একপাশে তাকালাম, কিন্তু নিখিলেশ কোথায় গেল? একটু আগে এসে আমার পাশে দাঁড়িয়েছিল। এদিক ওদিক তাকিয়ে বেশ কিছু লোকজনের ভিড়ে তাকে খুঁজলাম, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। ব্যাপারটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেলাম। তখন ছবি দেখা আমার মাথায় রইল। আমি তাড়াতাড়ি এক্সিবিশন হলের ভেতরে এদিকে ওদিকে খুঁজে দেখার চেষ্টা করেও তাকে কিন্তু দেখতে পেলাম না। একসময় ক্লান্ত হয়ে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি, কি করব সেটা ভাবছি। আবার এক্সিবিশনের হলের ভেতর দেখলাম। তারপর এক্সিবিশন হলের বাইরের দিকে একজন বসেছিল।
এক্সিবিশন হলের ভেতরে ঢোকা এবং বেরোনোর সবার নামধাম সে লিখে রাখছিল। তার কাছে গিয়ে খাতা চেক করতে দেখতে পেলাম নিখিলেশ ভেতরে ঢুকেছে বটে, কিন্তু এখনো বেরিয়ে আসেনি। আমায় আবার ঢুকতে হলে আবার নাম লিখে ঢুকতে হবে, কিন্তু বেরিয়ে আসার জন্য এই একটাই রাস্তা রয়েছে। তাই আমি চুপ করে বাইরে একপাশে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, নিখিলেশ ঠিক কতক্ষণ আমার পাশে ছিল? নিখিলেশ আমার পাশে শেষবার ছিল একটা বুদ্ধ মূর্তির ছবি দেখার সময় পর্যন্ত। তখন এসে বুদ্ধ মূর্তির ব্যাপারে এটা ওটা বলে চলেছিল। তারপর থেকে তার গলা আমি আর শুনতে পাইনি। একটু পরেই কিন্তু নিখিলেশ বাইরে বেরিয়ে এলো। বেরিয়ে আসার সময় দেখতে পেলাম সে একজনের সাথে কথা বলতে বলতে আসছে। যার সাথে কথা বলছে তাকে আমি চিনি না। ভদ্রলোকের চোখে চশমা, মাথায় লম্বা চুল ঘাড় পর্যন্ত গিয়ে পড়েছে। তার কাঁধে ঝোলানো একটা কাপড়ের ব্যাগ, এছাড়াও তার হাতে ধরে রাখা একটা বড় ছবির মতো কিছু একটা, যেটা এখন কাগজ দিয়ে মোড়া রয়েছে। নিখিলেশ তার সাথে কথা বলতে বলতে এগিয়ে যেতে যেতে ইশারায় আমায় বাইরের দিকে বেরিয়ে যেতে বলল। আমি আর দেরি করলাম না। অবাক হয়ে গেলাম যে নিখিলেশ কখন লোকটার কাছে গেল আর কখনই বা লোকটার সাথে কথা বলল, কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আমি বাইরের দিকে রাস্তার কাছে এসে অপেক্ষা করছি। একটু পরে কাঁধের উপর কারোর হাত পড়তেই তাকে দেখি নিখিলেশ। অমরজিৎ, চলো চলো চলো, এখানে আর অপেক্ষা করে লাভ নেই। যা কাজ করার ছিল সেটা হয়ে গিয়েছে। তুমি এখানে ঠিক কি করতে এসেছিলে বলো তো? আমার তো মনে হয় না তুমি এক্সিবিশনে ছবি দেখার জন্য এসেছিলে। নিশ্চয়ই তোমার অন্য কোনো মতলব ছিল। ওই লোকটাকে বলো তো। মৃন্ময় হালদারের ছবি যেই এক্সিবিশনে যাওয়ার কথা ছিল, সেই এক্সিবিশনের সমস্ত দায়িত্ব রয়েছে এই ভদ্রলোকের কাঁধে। তার নাম বিপিন সান্যাল। তিনি একজন বেশ নাম করা শিল্পী। তার সাথে মৃন্ময় হালদারের কিন্তু বেশ ভালো সম্পর্ক ছিল। বিপিন সান্যালের মতে মৃন্ময় হালদার যদি বেঁচে থাকতো তাহলে মাত্র কয়েক বছরের মধ্যে ছবি আঁকার জগতে নিজের একটা অনন্য নাম করে ফেলত। তার মানে মৃন্ময় হালদারকে অনেকেই চেনে, কিন্তু এতে তোমার লাভ কি হলো? অমরজি, তুমি বুঝতে পারছো না, সেই এক্সিবিশনটা তো হবেই, সেখানে যাওয়ার একটা ব্যবস্থা তো রাখতে হবে। মৃন্ময় হালদারের ছবি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে না গেলে এসব ব্যাপারে কিচ্ছু জানা যাবে না। অন্তত হরিহরের ব্যাপারে কোনো খবর পাওয়ার আগে এই দিকটা তো আমাদের খোঁজ রাখতেই হবে। এক্সিবিশন কবে? দিন 7 পরে। ভদ্রলোকের টেলিফোন নাম্বার আমি রেখে দিয়েছি, প্রয়োজনে তাকে একবার ফোন করে নেব। আর ওই যে আর্ট একাডেমিতে হালদার আছে, তার সঙ্গে উনি সরাসরিভাবে যুক্ত। কি মনে হচ্ছে নিখিলেশ, আমরা কি আসল রহস্যটা খুঁজে বার করতে পারবো? না, আমার কিন্তু মাথায় কিছুই আসছে না। সময় যে লাগবে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তন্ময় বাবু কি সুবিচার পাবেন? আর দাসবাবু কি কোনো খবর দিয়েছে? যতদূর মনে হচ্ছে দাসবাবু আজ না হলেও কালকের মধ্যে কিছু একটা জানাবেন। এখন আর সময় নষ্ট করলে হবে না। একটা গাড়ি দেখো, চলো বাড়ি ফিরে যাই। সবই দেখে বেশ ভালোই লাগলো, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম বেশ ভালো ভালো শিল্পী পেতে চলেছে, অন্তত মৃন্ময় হালদারের মতো। আমরা গাড়ি ভাড়া করে বাড়িতে ফিরে এলাম। সেই রাতে নিখিলেশের সাথে কেসের ব্যাপারে কিন্তু আর কোনো কথা হলো না। যা কথা হলো তার সমস্ত কিছু ছবির ব্যাপারে। রাতের খাওয়া দাওয়া সেরে একসময় আমরা ঘুমোতে চলে গেলাম। পরদিন সকালে নিখিলেশ নিজে এসে আমার ঘুম ভাঙালো। কোনো রকমে বিছানায় উঠে বসে বললাম, কি ব্যাপার নিখিলেশ, এত সকালে? খবর আছে অমরজিৎ, হরিহরকে পাওয়া গিয়েছে। হ্যাঁ, তার কাছ থেকে কিছু জানা গেছে? আর হঠাৎ করে সে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল কেন? অমরজিৎ, হরিহর আর কোনো দিন কখনোই কিছু বলতে পারবে না। তার কথা বলার আর কোনো সুযোগই নেই। অনেক বড় একটা সুযোগ আমরা হারালাম অমরজিৎ। নিখিলেশের এমন কথায় আমি অবাক হয়ে গেলাম। আমার ঘুম ততক্ষণে ভেঙে গিয়েছে। অবাক হয়ে নিখিলেশের দিকে তাকিয়ে দেখি সে বিছানার পাশের চেয়ারে ধপ করে বসে পড়েছে। একটা হাত দিয়ে অন্য হাতের আঙুল মটকাতে শুরু করেছে। যখন নিখিলেশ কোনো ব্যাপার নিয়ে প্রচণ্ডভাবে হতাশ হয়ে পড়ে তখন সে এমনটা করে। আমি বিছানা থেকে নামতে নামতে বললাম, কেন, কি হয়েছে বলো তো? হরিহরের আবার কি হলো? তন্ময়বাবুর বাড়ির পিছনের দিকে যে রাস্তার ফাঁকা জায়গা পেরিয়ে কবরস্থানের পাশ থেকে যে বড় রাস্তায় গিয়ে মিশেছে,
তার আগে একটা ছোট্ট ডোবা মতো রয়েছে। আজ সকালে সেই ডোবাতে হরিহরের মৃতদেহটা ভেসে উঠেছে। সর্বনাশ! তার মানে হরিহর মারা গেছে? কিন্তু এটা কে করলো? হরিহর নিশ্চয়ই এমন কিছু জানতো কিংবা দেখতে পেয়েছিল যেটা অন্য কেউ জানলে অপরাধীর বিপদ হতে পারত। তাই সে হরিহরকে খুন করেছে। আমার মনে হয় হরিহর খুন হয়েছে মৃন্ময় খুন হওয়ারই দিনে। তবে তার মৃতদেহটা কোনোভাবে ওই ডোবার জলে ডুবিয়ে রাখা হয়েছিল, তাই সেটা কারোর চোখে পড়েছে। কেসটা কঠিন হয়ে গেলেও একটা ব্যাপার কিন্তু বোঝা যাচ্ছে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম, মুখে কিছু বললাম না। নিখিলেশ চেয়ার ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর আমার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, মৃন্ময় হালদারের খুনের পেছনে কোনো শক্ত মোটিভ রয়েছে, আর হরিহর নিশ্চয়ই কিছু দেখতে পেয়েছিল। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে অমরজিৎ। নতুন করে শুরু করতে হবে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম নিখিলেশের দিকে, মুখে কিছু বলতে পারলাম না। জানি না এই কেসটা আমাদের আর কোথায় নিয়ে যাবে। কি অবস্থা বলুন তো দেখি। এই এতদিন ধরে আমরা হরিহরকে খোঁজার চেষ্টা করছি, অথচ হরিহর নাকি ডোবার জলে পড়ে রয়েছে। এই ব্যাপারটা কিন্তু সুবিধের বলে আমার আর মনে হচ্ছে না। ব্যাপারটা আমার প্রথম দিন থেকেই সুবিধের মনে হয়নি দাসবাবু। আমি প্রথমেই বলেছিলাম এই সব কিছুর মধ্যে কোনো একটা ব্যাপার নিশ্চয়ই রয়েছে। আপনি তো প্রথম থেকেই বলে গেছেন যে ব্যাপারটা আত্মহত্যা আর কেসটা অতি সাধারণ, এর মধ্যে নাকি কিছুই নেই। এখন বিশ্বাস হলো তো আমি অকারণে কোনো কিছুই বলিনি। কিন্তু আপনি সামান্য চোখের দেখা দেখে কি করে বলে দিলেন যে মৃন্ময় হালদার একা একা ওই টুলের ওপরে উঠে ফাঁসের দড়ি গলায় লাগাতে পারে না? আমি কিন্তু সেটা এখনো বুঝে উঠতে পারছি না। শুধু চোখের দেখায় আপনি উচ্চতার ফারাকটা বুঝতে পেরে গেলেন? না, আসলে মৃতদেহটাকে দেখে আমি ব্যাপারটা আন্দাজ করেছিলাম। কোনো সময় যদি উপর থেকে নিচের দিকে ফাঁস দেওয়া হয় তাহলে মৃতদেহর গলার দড়িটা পড়ে এই একদম ঘাড়ের কাছে, সেইখানেই লাল হয়ে থাকে। কিন্তু মৃন্ময় হালদারের ক্ষেত্রে ব্যাপারটা হয়েছিল একটু অন্য রকম। ছেলেটার গলায় ফাঁসের দাগটা ছিল সংযোগস্থল থেকে সামান্য একটু নিচে, কণ্ঠনালীর কাছে। একবার দেখে মনে হলো যে পিছন থেকে তার গলায় দড়ি পাকিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। পরে ব্যাপারটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য ওখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর ওই সুইসাইড নোটের ব্যাপারটা, ওটা তো প্রথম দিন কারো চোখে পড়েনি, খাতার মধ্যে ছিল। আজ সকালেই কিন্তু সেটা তন্ময়বাবু খুঁজে পেয়েছেন। আর এক্ষেত্রেও সাহায্য করেছে তনুশ্রী নামের ওই মেয়েটি, মানে মৃন্ময়ের বোন। মেয়েটা ওই সুইসাইড নোট বাদে সব কিছুতেই কিন্তু আমাকে সাহায্য করেছে। তবে ওখানেই যেন গোটা কেসটা ঘুরিয়ে দিচ্ছে সামান্য। হ্যাঁ, কি কথা বলছেন আপনি? আরে ওইটুকু একটা মেয়ে যতটা পেরেছে আমাদের সাহায্য করছে, আর সে যদি তার দাদার ঘর থেকে ডায়েরিতে সুইসাইড নোটটা খুঁজে পায় তাতে তো আমাদেরই লাভ। আপনি বারবার ব্যাপারটাকে খুন বলে চালাচ্ছেন, আপনার যুক্তিও খুনের দিকেই যাচ্ছে। কিন্তু তাহলে সুইসাইড নোট থাকবে কেন? আর সব থেকে বড় ব্যাপার, ওটাই যে মৃন্ময়ের হাতের লেখা সেটা তার বাবা মা এমনকি বোন পর্যন্ত নিশ্চিত করেছে। নিখিলেশ গভীরভাবে কিছু চিন্তা করছিল। ততক্ষণে হরিহরের মৃতদেহটা সেই ডোবা থেকে তোলা হয়েছে। আমরা এখানে যখন এসে পড়েছি তারপরেই মৃতদেহ তোলার ব্যবস্থা চলছিল। এতক্ষণ পরে সেটা সম্ভব হতোই দাসবাবু বলল, এই যে নিখিলেশ বাবু, আসুন আসুন, মৃতদেহ তোলা হয়েছে। নিখিলেশ আর আমি দাসবাবুর কথায় এগিয়ে গেলাম সেই ডোবার দিকে। ইতিমধ্যে ডোবার আশেপাশে বেশ লোকজন জমা হয়েছে, আর সেটাই স্বাভাবিক। এমনিতেই মৃন্ময় হালদারের মৃত্যু নিয়ে আশেপাশের লোকেরা বেশ কৌতূহলী হয়ে পড়েছিল। তারপর হরিহরের মৃতদেহ এখান থেকে খুঁজে পাওয়া গেছে। তার আর চুপ করে থাকতে পারছে না। এদিকে ওদিকে জটলা কথাবার্তা হয়েই চলেছে। পুলিশ কনস্টেবল যতটা সম্ভব সাধারণ লোকেদের দূরে সরিয়ে রেখেছে। আমরা গিয়ে পড়তেই বিভৎস ব্যাপারটা চোখে পড়ল। হরিহরের গোটা শরীরে যেন ডোবার কাদা লেগে রয়েছে। মৃতদেহ দেখতে দেখতে একজন কনস্টেবল বলল, স্যার, যারা মৃতদেহ তুলছিল তারা বলল পায়ের সাথে নাকি দড়ি বাঁধা ছিল। একটা কিছু যে দড়ির অন্য প্রান্তে বাঁধা ছিল সেটাও মনে হচ্ছে। এই দেখুন, দড়িটা কেমন গোল করে বাঁধা রয়েছে। কনস্টেবলের কথায় আমরা দড়িটার দিকে তাকিয়ে দেখলাম
একটা শক্ত দড়ি তার পায়ের সাথে বাঁধা। গোটা দড়িটা কাদায় কালো হয়ে গেলেও অপর প্রান্ত যে গোল ফাঁস রয়েছে সেটা বোঝা যায়। নিখিলেশ যেন নিজের মনেই বলল, মনে হয় দড়িতে কিছু ভারী বেঁধে তারপর ডোবায় মৃতদেহটাকে ফেলা হয়েছিল, যাতে সহজে খুঁজে না পাওয়া যায়। কোনোভাবে দড়ির ফাঁসটা আলগা হয়ে যায় আর জিনিসটা সরে গিয়েছে, আর তাই মৃতদেহটা উপরে ভেসে উঠেছে। জল খেয়ে ফুলে যাওয়ার জন্য ওটা উপরে ভেসে আসতে পারে। একটা ব্যাপার কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না, যে হরিহরকে যখন খুন করা হয়েছে তখন তার দেহটা যে কোনো জায়গায় ফেলে দিলেই হতো, তাকে জলে ডুবিয়ে রাখতে হলো কেন? তাহলে কি অপরাধীরা চেয়েছিল যে হরিহরের দেহটা সহজে সবার সামনে না আসে? আমরা কিন্তু প্রথম থেকে ভেবেছিলাম হরিহর কাজটা করেছে। হরিহর মৃন্ময়কে খুন করে তারপর তার ঘর থেকে ছবিটা নিয়ে পালিয়েছে। অপরাধীরা মনে হয় এটাই চাইছিল যে আমরা এমনটাই ভাবি। আমার তো এটাই মনে হচ্ছে নিখিলেশ বাবু। আপনার ভাবনা সঠিক হতেও পারে, আবার নাও হতে পারে। এই গোটা কেসে আমরা এখনো পর্যন্ত যাই ভেবেছি তার সব কিছুই কেমন যেন এলোমেলো হয়ে গেছে। দাসবাবু, এখন প্রথম কাজ হবে হরিহরের মৃতদেহটা পোস্টমর্টমে নিয়ে যাওয়া। আচ্ছা, মৃন্ময়ের পোস্টমর্টমের রিপোর্টটা তখন আসেনি। যত তাড়াতাড়ি সম্ভব বের করুন, তারপর সেগুলো আমার চাই। রিপোর্ট পেলে এই ব্যাপারে কিছু একটা খুঁজে বার করা যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন। সবই বুঝতে পারছি নিখিলেশ বাবু, কিন্তু একটা কথা বলুন তো, এই যে মৃন্ময়ের খুন, তারপর হরিহরের খুন, সমস্ত কিছুর পেছনে আসল মোটিভটা কি, সেটা কি আপনি বুঝতে পেরেছেন? না, সেটা বোধহয় এখনো বুঝতে পারিনি। তবে আমার কেন জানি না মনে হচ্ছে যে গোটা ব্যাপারটা বেশ বেশ গভীর পর্যন্ত রয়েছে। এই মৃন্ময়ের খুন, মৃন্ময়ের বাড়ি থেকে ছবি চুরি যাওয়া, তার সাথে হরিহরের মৃত্যু, সব কিছু যেন যেন একটা বড় সুতোয় বাঁধা। এই সব কিছু জানতে গেলে আমাদের প্রথমে পোস্টমর্টমের রিপোর্টগুলো দেখতে হবে। হরিহরের কাছ থেকে তো আর কিছুই জানা যাবে না, তাই মৃন্ময়ের ব্যাপারে নতুন করে খোঁজ খবর নেওয়া শুরু করতে হবে। তাতে যদি আমরা এই কেসে কোনো সুবিধা করতে পারি। আচ্ছা নিখিলেশ, হিহর যখন বাড়িতে ছিল তখন নিশ্চয়ই তার বাড়ি থেকে কেউ এসেছিল। তাহলে আশেপাশের কেউ কি তাকে দেখেনি? না দেখার সম্ভাবনাটাই বেশি। ওর বাড়িতে গিয়ে ডায়েরিটা পাওয়া গেছে, অর্থাৎ ওই যাতে সুইসাইড নোটটা লেখা রয়েছে। আমি এটাই ভাবছিলাম নিখিলেশ বাবু, আপনি কখন ডায়েরিটার কথা জিজ্ঞাসা করবেন। আমি ওটা আপনাকে দিতে পারি, তবে এই কেসটা কিন্তু ওপর থেকে আর 2-1 দিনের মধ্যেই চাপ আসা শুরু করবে। তন্ময়বাবু কিন্তু নেহাত কোনো ছোটখাটো মানুষ নয়। কারখানার ব্যবসা তার বেশ বড় সড়ো। আর তাছাড়া মৃন্ময় হালদার এখনো তেমন নাম করতে না পারলেও তার ছবি কিন্তু অনেকেই এর মধ্যে দেখেছে। তাই তার মৃত্যুর খবরটা বাইরে বেরোনোর পর থেকেই এটা নিয়ে সবাই চিন্তিত হয়ে রয়েছে। দাসবাবু একটা প্লাস্টিকে মোড়া ডায়েরি এগিয়ে দিল নিখিলেশের দিকে। ও সেটা হাতে নিয়ে বলল, তাহলে অপেক্ষা করবো আপনার জন্য। আজ চলি, একটা টেলিফোন আসবার কথা আছে। নিখিলেশ যে টেলিফোনটা আসার কথা বলেছিল সেটা কিন্তু সেদিন আসেনি, এসেছিল একদিন পরে। গোটা দিন নিখিলেশ অধীর আগ্রহে টেলিফোনটার জন্য অপেক্ষা করছিল, কিন্তু পরদিন সকালে প্রথমে টেলিফোন এলো দাসবাবুর। টেলিফোন ধরে নিখিলেশ যে কী কথাবার্তা বলল তা আমি শুনতে পাইনি। একটু পরে দুপুরে খাওয়ার সময় নিখিলেশ বলল, বুঝলে অমরজিৎ, দাসবাবু 2টো পোস্টমর্টম রিপোর্ট হাতে পেয়ে গিয়েছেন। রিপোর্ট বলছে যে মৃন্ময় হালদারের গলায় যে দড়ির দাগটা পাওয়া গেছে তাতে নাকি 2টো দড়ির দাগ রয়েছে। আমার সন্দেহটা ঠিক। অপরাধী প্রথমে তার গলায় দড়ি পেঁচিয়ে খুন করেছে, তারপর ঠিক সেখানেই দড়ি বেঁধে তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু অপরাধী বোধহয় এটা বুঝতে পারেনি যে ফ্যানের সাথে ঝোলা অবস্থায় তার গলা থেকে দড়িটা সামান্য সরে গিয়ে অন্য আরেকটা দাগ তৈরি করবে। যেহেতু ফাঁস লাগা অবস্থাতেই তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাই দড়িটা আর আলাদা কোনো দাগ তৈরি করতে পারেনি। সামান্য সরে এসে ওই দাগের ওপরেই আরেকটা মোটা দাগ তৈরি করেছে। প্রথমের ছাপটা কম, দ্বিতীয় দড়ির ছাপের দাগটা বেশি। কারণ ঝুলে থাকা দাগ আর পেঁচিয়ে রাখা দাগের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আর হরিহরের মৃত্যুর ব্যাপারটা? হরিহরের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে, তবে তাতে তার মৃত্যু হয়নি। তার মৃত্যু হয়েছে জলে ডোবা অবস্থায়।
আর ফুসফুসে অনেকটা জল পাওয়া গিয়েছে। পুলিশের ডক্টর মনে করছে যে মৃত্যুটা আসলে ওই কারণেই হয়েছে। অজ্ঞান অবস্থায় তাকে জলের মধ্যে ডুবিয়ে রাখার জন্য এমনটা হয়ে থাকতে পারে। কিন্তু এই দুটো ব্যাপার আমাদের কি সাহায্য করতে পারে বলো তো? অনেকটাই সাহায্য করতে পারে। যেমন ধরো, মৃন্ময় হালদারের মৃত্যুর কথা যদি মনে করি আমরা, তাহলে তার গলায় দড়ি পেঁচিয়ে তাকে খুন করে ফ্যানের সাথে ঝোলানোর জন্য একজন মানুষের প্রয়োজন। একজনের পক্ষে সেই কাজটা করা সম্ভব হবে না। আর যেটা দরকার সেটা হলো বেশ খানিকটা সময়। ওই সময় হরিহর কোথায় ছিল সেটা আমার মনে হয় রান্নাঘরের ছিটকিনি ভাঙার ব্যাপারটা। এখানে এখানে ওই ছিটকিনির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। রান্নাঘরের ছিটকিনিটা তো ভাঙা ছিল, কিন্তু তার সাথে তুমি এই ব্যাপারটার... আমার কথা শেষ হলো না। নিখিলেশ আমার দিকে একটা রহস্যময় ভঙ্গিতে তাকিয়ে রয়েছে দেখে হঠাৎ করেই যেন আমি ব্যাপারটা ধরতে পারলাম। বললাম, তার মানে তুমি বলতে চাইছো যে রান্নাঘরের ছিটকিনিটা? একদম তাই অজিত, তুমি যেটা ধারণা করছো সেইটাই। হরিহরকে বেশ কিছু সময়ের জন্য সরানো প্রয়োজন হয়েছিল, আর সেই ফাঁকে অপরাধীরা, এখানে অপরাধীরা বলছি কারণ আমার মনে হচ্ছে না যে এই সব কিছুর পেছনে একজন অপরাধী রয়েছে। নিশ্চয়ই দুজন কিংবা তার বেশি কেউ রয়েছে, আর তাদের সকলেই মৃন্ময়ের চেনা। না হলে মৃন্ময় কিংবা হরিহর তাদের বাড়িতে ঢুকতে দেবে কেন? সেটা তো ঠিক। আর এই হরিহরের পোস্টমর্টেম রিপোর্ট থেকে কি পেলে? আমার মনে হয় হরিহর কিছু একটা বুঝতে পেরেছিল, তাই আশপাশের লোকজনকে ডেকে সে বাইরে বেরিয়ে গিয়েছিল। কোনো একটা কারণে, আমার মনে হয় কোনো একটা কারণে ওই জানালা থেকে সে অপরাধীদের মধ্যে কাউকে দেখতে পেয়ে সেখানে গিয়েছিল। আর অপরাধীরাও তাকে সুযোগ বুঝে ওই কবরখানার দিকের রাস্তাতেই ডোবার কাছে নিয়ে যায়। তারপরের ব্যাপারটা আমি এখনো ঠিক ধারণা করতে চাইছি না। তবে আমার মনে হচ্ছে এক্ষেত্রেও অপরাধী একজনের চেয়ে বেশি থাকাটাই স্বাভাবিক। না হলে একজনের পক্ষে ওইভাবে কাজ করাটা সম্ভব নয়। বৌঠানে এতক্ষণ ধরে আমাদের খাবার পরিবেশন করছিল, আর নিখিলেশ আর আমার কথাগুলো বেশ ভালো করে শুনছিল। এবারে বলল, তোমাদের কথা শুনে সমস্তটাই যেন বুঝতে পারছি, কিন্তু এই এত কিছু যে কাণ্ড হলো তার পেছনে আসল কারণ কি? তুমি তো বলো যে প্রত্যেক কেসে একটা মোটিভ থাকে, মোটিভ ছাড়া নাকি কোনো কেসই হয় না। হয় না তো। এখানে আসল মোটিভ রয়েছে মৃন্ময় হালদারের কাছে থাকা ওই ছবিটা, যে ছবিটা সে একটা কাগজে মুড়ে রেখে দিয়েছিল। কিন্তু আসল প্রশ্নটা হলো, ওই ছবিটা আসলে এমন কি দামি যে তার জন্য দুটো খুন করতে হলো? আমিও তো সেটাই ভাবছি। তুমি বলেছিলে ওই ছবিটা কোনো একটা বিখ্যাত ছবির প্রতিকৃতি, কিন্তু সেই ছবিটা আসলে কি? সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে অমরজিৎ। অপেক্ষা করা ছাড়া এখন আমাদের কাছে কিচ্ছু নেই। আমাদের হাতে এখন একটাই রাস্তা রয়েছে যাতে গোটা কেস সমাধান করা যায়। সেটা হলো মৃন্ময় যে একাডেমিতে ছবি আঁকত সেখান থেকে কোনো একটা খবর জোগাড় করা। নিশ্চয়ই অপরাধীরাও সেই একাডেমিরই কেউ হবে, কিংবা মৃন্ময়ের কোনো বন্ধু বান্ধব। কিন্তু তন্ময়বাবু তো বলেছিলেন ওই আঁকার বন্ধুবান্ধব ছাড়া তার আর কোনো বন্ধুবান্ধব নেই। তাহলে কি ওই আর্ট একাডেমির মধ্যে কেউ? নিখিলেশ হঠাৎ এমনভাবে চুপ করে গেল যে মনে হলো এতক্ষণ ধরে কোনো কথাই হয়নি আমাদের মাঝে। আমি বুঝতে পারছিলাম সে অকারণে চুপ করে চায়নি, চুপ করে সে কিছু একটা ভেবে চলে। সেই সময় তার কাছ থেকে কোনো কিছুই জানা যাবে না, তাই আমিও আর তাকে কিছু প্রশ্ন না করে নিজের মতন খেতে লাগলাম। বৌঠান এক সময় যেন নিজের মতোই বলল, এমন কি আছে একটা ছবি যার জন্য দুটো মানুষ খুন হয়েছে? নিশ্চয়ই ওই ছবির পেছনে কোনো রহস্য রয়েছে। পরদিন সকালে নিখিলেশ আর আমি গিয়ে পৌঁছলাম সেই আর্ট একাডেমিতে, যেখানে মৃন্ময় হালদার আঁকা শিখতে আসতো। আর আমাদের এই সকল রহস্যের সমাধানের সূত্র পাওয়া যেতে পারে সেখানে পৌঁছে বাইরে একটা দারোয়ান মতো লোকের সাথে দেখা হলো। নিখিলেশ আমায় কিছুক্ষণ দাঁড়াতে বলে তার সাথে কথা বলল। তারপর আমার কাছে এসে বলল, বলছে এখন এখানে কেউ নেই, ঘন্টাখানেক পর থেকে সবাই আসতে শুরু করবে। এই সময়টা বাইরে কোথাও গিয়ে
আবার 1 ঘন্টার মধ্যে ফিরে এসে লাভ নেই, বুঝলে? এই আর্ট একাডেমির বাইরের বাগানটা ততক্ষণ ঘুরে দেখি। বাগানটা সত্যিই ঘুরে দেখার মতন। একটা পাঁচিল দিয়ে ঘেরা বড় বাড়িতে, আর একাডেমি দেখে বাড়ি বলে মনে হলেও ভেতরটা কিন্তু হলঘরের মতন। সেটা আমরা পরে বুঝতে পেরেছিলাম। বাইরে দুপাশে বাগান, এমনকি বাগানের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার রাস্তাও রয়েছে। বাড়ির পেছনের দিকেও সেই বাগান। সামনের ছোট্ট সোজা রাস্তা বাদ দিয়ে বাদবাকিটা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফুল আর ফলের গাছ। তবে এসব গাছপালা যে একা একাই তৈরি হয়নি তা বোঝা যায় এদের পেছনে যথেষ্ট সময় এবং অর্থ ব্যয় করতে হয়। নিখিলেশের বাড়িতেও একটা গাঁদা ফুলের চারা অনেকটা বড় হয়েছে, সেটা অবশ্যই বৌঠানের যত্নে। বৌঠান সেই গাছের পেছনে অনেক সময় দেয়, তাই এখানকার বাগানটা দেখে সেই কথাটাই আগে আমার মনে পড়ে গেল। বললাম, আর্ট একাডেমির বাগানটা আর যাই বলো বেশ সুন্দর কিন্তু। আসলে আর্ট একাডেমিগুলো এমনভাবেই তৈরি করা হয় এখানে যাতে ছাত্ররা একটা সুন্দর পরিবেশ পায়। অন্যান্য শিক্ষা কিংবা পড়াশোনার থেকে এই আর্টের ব্যাপারটা একটু আলাদা। আর ছবি আঁকার ক্ষেত্রে মুক্ত মন এবং মুক্ত বাতাসের খুব প্রয়োজন। অমরজিৎ, তুমি যখন লেখো তখন তোমারও তো তেমনি প্রয়োজন হয়, তাই না? আমি লক্ষ্য করে দেখেছি তুমি ঘরের দরজা ভিজিয়ে রাখলেও জানলাটা কিন্তু খোলা রেখে দাও। আসলে সেদিক থেকে হাওয়া আসে তো, তাই। আবার খানিকক্ষণ হেঁটে চলে এসে হঠাৎ নিখিলেশ চাপা স্বরে বলল, সরাসরি পিছনের দিকে তাকাবে না, একটু এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে তারপর একবার পিছনে তাকিয়ে দেখো। একটা লাল রঙের জামা পরা, চোখে একটা রোদ চশমা লোকটা আমাদের দিকে তাকিয়ে দেখছে না? হঠাৎ করে নিখিলেশের মুখে এমন একটা কথা শুনে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। নিখিলেশ আবার বলল, দাঁড়ালে হবে না, হাঁটতে থাকো। প্রয়োজন হলে ওই ডান দিকের রাস্তাটায় নেমে পড়ো, তাহলে লোকটাকে দেখা যাবে। আমি আর সময় নষ্ট না করে হাঁটতে লাগলাম। নিখিলেশের কথা মতো ডান দিকে রাস্তায় নেমে পড়ে একবার মুখটা ডান দিকে ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম প্রথমে, কিন্তু কিছুই দেখা গেল না। তারপর মনে হলো পেছনের দিকে একটা মাঝারি আম গাছের তলায় একটা লোক দাঁড়িয়ে রয়েছে। তার পরনে একটা লাল রঙের জামা, নিচে একটা সাদা রঙের প্যান্ট, তার চোখে চশমা রয়েছে। আমি আরও চাপা গলায় বললাম, কিন্তু নিখিলেশ, লোকটা কি? আর তুমি এই লোকটাকে এত সন্দেহের চোখে দেখছো কেন বলো তো? অনেকক্ষণ থেকে আমাদের লক্ষ্য করে চলেছে, কিন্তু কেন সেটাই তো বুঝতে পারছি না। একটা কাজ করো, ওই সামনের রাস্তাটা ধরে আবার ডান দিকে ঘুরে লোকটার দিকে এগিয়ে যাওয়া যাক। দেখি তো লোকটা কি করে। আমরা সামনের রাস্তা দিয়ে ডান দিকে ঘুরে লোকটার দিকে এগিয়ে যেতে লাগলাম। এবার বোধহয় লোকটাও বুঝতে পেরেছে আমরা তার দিকে এগিয়ে যাচ্ছি। ব্যাপারটা বুঝতে পেরেই গাছের আড়ালে চলে গেল সে। তারপর পেছনের দিকে আর্ট একাডেমি চৌহদ্দি থেকে বাইরে বেরিয়ে যাওয়া রাস্তার দিকে দৌড়তে শুরু করলো। ব্যাপারটা আচমকাই হয়ে গেল। গেটের কাছের দারোয়ানটা কোনো কাজে একাডেমির ভেতরে আসছিল। নিখিলেশ বলে উঠল, দারোয়ান, লোকটাকে ধরো। নিখিলেশের কথা শুনে আর্ট একাডেমির ভেতর থেকে দারোয়ান থতমত খেয়ে বাইরে বেরিয়ে এলো। তার পরনে খাকি রঙের পোশাক, হাতে একটা মোটা লাঠি। সেও ততক্ষণে লোকটাকে দেখতে পেয়েছে। সেই লোকটার পিছু পিছু দৌড়তে দৌড়তে চিৎকার করে বলতে লাগলো সে, দাঁড়াও দাঁড়াও, চোর চোর, দাঁড়াও। কিন্তু আমাদের তিনজনের যৌথ প্রচেষ্টাকে ফাঁকি দিয়ে সেই লোকটা পালালো। একাডেমির বাইরের বড় গেট পেরিয়ে কোথায় যে রাস্তার ভিড়ে মিশে গেল তা বোঝা গেল না। আমরা তিনজন যখন গেটের কাছে বেরিয়ে সামনের দিকে তাকালাম, তখন দেখি চারপাশে বেশ কিছু মানুষের চলাচল, কিন্তু লোকটা কোথাও নেই। দারোয়ান একটু অবাক হয়ে বলল, কি হয়েছে বলুন তো বাবু? হ্যাঁ, লোকটা কি চুরি করেছিল? ওই যে ওই আম গাছটার তলায় লোকটা দাঁড়িয়ে গাছ থেকে একটা আম পেড়ে নিচ্ছিল। ব্যাপারটা দেখতে পেয়েই তো আমি তোমায় ডাকলাম। তা তুমি যে ভেতরে গিয়েছিলে সেটা তো আমি জানতাম না, তাই গেট ছেড়ে ভেতরে গিয়েছিলে কেন? আপনাকে বললাম না একাডেমি খুলতে এখনো খানিকক্ষণ সময় বাকি আছে, তাই দরজাটা খুলে ভেতরটা একবার দেখে নিলাম। এখন আবার গেটের কাছে দাঁড়াবো, সবাই আসতে শুরু করবে। কিন্তু বাবুরা, আপনারা কার সঙ্গে দেখা করবেন বলুন তো? নিখিলেশ যে অম্লান বদনে মাঝে মাঝে মিথ্যে কথা বলে সেটা আমি জানি। আজও তেমনটাই হলো। নিখিলেশ বলল, আমি বিপিন লাহিড়ী নামক এক ভদ্রলোকের সঙ্গে দেখা করতে এসেছি। তার এখানে আসার কথা রয়েছে, আর তিনি আমাকে এখানে আসতে বলেছেন।
ওই বিপিন বাবু, আচ্ছা, আপনারা বিপিন বাবুর অতিথি? এই তাহলে আগে বলবেন তো, আপনাদের এভাবে দাঁড় করিয়ে রেখেছি জানতে পারলে বাবু আমায় খুব বকবে। হ্যাঁ, এই ভেতরে তো খুলে দিয়েছি। হ্যাঁ, ভেতরে গিয়ে আশপাশটা ঘুরে দেখুন। হ্যাঁ, এই বসার জায়গাও রয়েছে ভেতরে। হ্যাঁ, গিয়ে বসুন বসুন, বাইরে রোদে কষ্ট পাবেন। বিপিনবাবুর কথা শুনে দারোয়ানের মুখে হাসি ফুটতে দেখেই বোঝা গেল বিপিনবাবু এখানে বেশ পরিচিত। লোকটা বলেছিল সে পেইন্টিংয়ের সাথেই যুক্ত। তাছাড়া এক্সিবিশনটা নাকি তিনি করেছেন সব কিছু মিলিয়ে। নিখিলেশ চালটা ভালোই দিয়েছিল। আমরা ভেতরে গিয়ে ঢুকলাম। দারোয়ান গেটের কাছে দাঁড়িয়ে রইল। ভেতরে গিয়ে ঢুকতেই কিন্তু বেশ ভালো লাগলো। দেওয়ালে সাজানো রয়েছে অনেক ছবি। একপাশে সারি দেওয়া চেয়ার, তার সামনে বেশ খানিকটা বড় তক্তার মতন রাখা রয়েছে। তার কাছে একটা খোলা জায়গায় ঘরের চারপাশে ছোট ছোট জানলা। নিখিলেশ হাঁটতে হাঁটতে বলল, এখানেই মৃন্ময় ছবি আঁকার জন্য আসতো, তাহলে এখানে নিশ্চয়ই তার কিছু বন্ধু হয়েছিল, আর এই বন্ধুগুলোর মধ্যে কেউ না কেউ এ ব্যাপারে কিছু তো একটা জানতে পারে। তার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। আর মৃন্ময়ের সাথে কার বন্ধুত্ব রয়েছে সেটা জানতে গেলে তো সবার সাথে কথাও বলতে হবে। ব্যাপারটা তো অত সহজ হবে না। জায়গাটা দেখে তো মনে হচ্ছে এখানে বেশ লোকজন হয়। আর তুমি বিপিনবাবুর নামে মিথ্যে কথা বললে কেন? তার কি এখানে আসার কথা রয়েছে? তোমায় কে বললো বলো তো আমি মিথ্যে কথা বলেছি? সত্যিই তো বিপিনবাবুর এখানে আসার কথা রয়েছে। ও, তার মানে তুমি বিপিনবাবুর টেলিফোনের জন্য অপেক্ষা করছিলে, আর এখানে আমরা বিপিনবাবুর সাথেই দেখা করতে এসেছি, তাই তো? আর তুমি কি এক কাজে দু কাজ করতে চাইছো? ওই এক্সিবিশনের ব্যাপারে খোঁজ আর মৃন্ময় হালদারের ব্যাপারে খোঁজ। মাঝে মাঝে তোমার মাথা এত ভালো চলে না যে আমায় বলতেই হয় তোমার বুদ্ধি বাড়তে শুরু করেছে। এইভাবে চলতে থাকলে বেশ কিছুদিনের মধ্যে তুমি আমার জায়গাটা নিয়ে নেবে, পাক্কা। কথাটা বলে নিখিলেশ এদিকে ওদিকে হাঁটতে লাগলো। তারপর হাঁটতে হাঁটতে একটা ছবির সামনে গিয়ে বলল, দেখো, পৃথিবীর বিখ্যাত সেই মোনালিসার ছবির রেপ্লিকা। এখানে যে সমস্ত ছবি রয়েছে তার মধ্যে অনেকগুলোই কিন্তু পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ছবির রেপ্লিকা। এই সমস্ত ছবির রেপ্লিকা খুব সুন্দরভাবে আঁকতে পারলে সেই রেপ্লিকাও কিন্তু বেশ ভারী দামে বাজারে বিক্রি হয়। অথচ এই ছবিগুলো এখানে কত যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে। আসলে এই শিল্পী মানুষদের সাথে অর্থের ব্যাপারটা বোধহয় কখনোই যায় না, তাই না? আবার যেমন কোনো কেস ভালো হলে আমি যেমন টাকা নিয়ে চিন্তা করি না, আবার কোনো কেসে কিচ্ছু না থাকলে শুধুমাত্র টাকার জন্য আমি কেস নিই না। শিল্পীদের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই অনেকটা। বিশেষ করে যারা পেন্টিং করে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। একবার ভুল করে অসৎ সঙ্গে পড়েছ কি? নিখিলেশ কথা বলতে বলতে একটা ছবির সামনে গিয়ে দাঁড়িয়ে থমকে রইল। আমি তাকিয়ে দেখলাম একটা অদ্ভুত ছবি। একটা রং বেরঙের কাপড় পরা লোক মাটিতে প্রায় নুয়ে পড়েছে। তার পিঠে একটা বড় ঝুড়ি। ঝুড়ির মধ্যে আপেল কিংবা পেঁয়াজ জাতীয় কিছু একটা রয়েছে। ঝুড়ির ভারে লোকটা মাটিতে নুয়ে পড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তার পেছন থেকে দুটো হাত দিয়ে তাকে ঠেলে সাহায্য করছে একজন মহিলা। তার পরনেও তেমনই রংচং একটা অদ্ভুত পোশাক। আমি ভাবছিলাম নিখিলেশ ছবিটা দেখছে, তাই বললাম, নিখিলেশ, আমায় একটা কথা বলো তো, আঁকার ক্ষেত্রে কোনটা আসলে গুরুত্বপূর্ণ? তুমি কি আঁকছো সেটা, নাকি তুমি কেমন আঁকছো সেটা? এই প্রশ্নটা কিন্তু অনেক দিন ধরেই আমার মাথার মধ্যে ঘুরছে। নিখিলেশ কিন্তু আমার কথার উত্তর না দিয়ে সম্পূর্ণ একটা অন্য প্রশ্ন করল। তন্ময়বাবু কি বলেছিলেন মনে আছে? মৃন্ময় কোনো একটা বিখ্যাত ছবির রেপ্লিকা তৈরি করছিল, আর তাছাড়া আর্ট এক্সিবিশনের জন্য সে নিজের একটা ছবিও আঁকছিল। তার মানে কি ওই রেপ্লিকা আর মৃন্ময়ের আঁকা ছবি এই দুটোই এক? আর যদি সেটাই হয় তাহলে কি সেই ছবিটাই চলে গিয়েছে? অমরজিৎ, বিখ্যাত কোনো ছবির রেপ্লিকা যদি একবার কালো বাজারে বিক্রি করা যায় তাহলে সেই ছবি আসল ছবি বলে বিক্রি হয়। এমন ঘটনা কিন্তু ইতিহাসে অনেক আছে। মৃন্ময় তেমনই কোনো একটা ফাঁদে পা দেয়নি তো? কিন্তু যদি সেটাই হতো তাহলে মৃন্ময় মারা গেল কেন? আর সে তো ছবি বিক্রি করে বেশ নিশ্চিন্তেই বাড়িতে থাকতো। আচ্ছা, এমন তো হতেই পারে যে মৃন্ময় ফাঁদে পা দিয়েছিল, পরে সে ব্যাপারটা ভুল বুঝতে পেরে সেখান থেকে সরে আসতে চায়, আর তখনই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার আগে তার ছবিটা ওরা হস্তগত করে নেয়।
একটা কথা হয়তো তুমি ভুলে যাচ্ছ, মাস খানেক ধরে কিংবা সপ্তাহ খানেক ধরে সে একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত ছিল। এমনকি সে বলেছিল সে ছবি আর আঁকবে না। ছবি অন্তপ্রাণ সে হঠাৎ কেন এমন একটা সিদ্ধান্ত নিতে যাবে? নিখিলেশ, তোমার সমস্ত তথ্য প্রমাণ ব্যাপারটা খুনের দিকে মোড় ঘোরালেও ওই সুইসাইড নোটের ব্যাপারটা তুমি কি বলবে? মৃন্ময় অকারণে নিজের হাতে সুইসাইড নোটটা লিখতে যাবে কেন বলো তো? এতটা বোকা তো তাকে মনে হয় না। আর তাছাড়া সে যদি কোনো বিখ্যাত ছবির রেপ্লিকা তৈরি করে থাকে তাহলে সেই ব্যাপারটা আর অন্য কেউ জানবে না? অন্য কেউ তখনই জানবে যখন মৃন্ময় সে ব্যাপারটা কাউকে বলবে, কিন্তু সে ব্যাপারটা তো কাউকেই বলেনি, এমনকি নিজের বাড়ির কাউকে পর্যন্ত বলেনি। ছবিটা সে কাগজে মুড়ে রেখে দিয়েছিল যাতে সেটা কেউ দেখতে না পায়। নিখিলেশ আরও কিছু বলতো, তার আগে সামনের দরজার দিক থেকে একটা গম্ভীর গলায় প্রশ্ন ভেসে এলো। আপনারা কারা? আর হঠাৎ করেই বিনা পারমিশনে এখানে এখানে ঢুকে পড়লেন কি করে? সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম একটি বয়স্ক লোক। তার মাথার চুলে সামান্য পাক ধরেছে, চোখে একটা ভারী চশমা, কাঁধে ঝোলানো একটা ব্যাগ। আমাদের দিকে তাকিয়েই তিনি প্রশ্নটা করেছেন। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম তার দিকে। নিখিলেশ হাত জোর করে নমস্কার করে বলল, নমস্কার, আমি নিখিলেশ রায়। আসলে এই কেসের ব্যাপারে আপনাদের এখানে কথা বলতে এসেছিলাম। আপনি নিশ্চয়ই এখানকার টিচার। ভুল করছেন নিখিলেশ বাবু, এখানে টিচার কিংবা স্টুডেন্ট এমন কিচ্ছু হয় না। এখানে আসলে আমরা সবাই এক, সবাই আর একটু শেখার চেষ্টা করি আর একটু জানার চেষ্টা করি। আমি এই কাজে ওদের সাহায্য করেছি মাত্র। কিন্তু আপনার নামটা যেন শোনা শোনা মনে হচ্ছে। এক মিনিট, যদি ভুল না করি তাহলে তাহলে আপনিই তো অমরজিৎ সান্যাল, মানে সেই অমরজিৎ সান্যাল যে রহস্য উপন্যাস লেখেন। আর আপনি নিশ্চয়ই নিখিলেশ রায়, মানে সেই নিখিলেশ রায় সত্য সন্ধানী, যার জীবনের সমাধান করা রহস্যগুলো নিয়ে উনি রহস্য উপন্যাস লেখেন, তাই তো? কি আমি ঠিক বলছি তো? নিখিলেশ সামান্য হাসল। এমন মুহূর্তে নিখিলেশের কতটা ভালো লাগে জানি না, তবে আমার বেশ ভালোই লাগে। আমি হাসতেই ভদ্রলোক আমাদের দুজনকেই নমস্কার করে বললেন, কি ব্যাপার বলুন তো নিখিলেশ বাবু, আপনি হঠাৎ এখানে? কি হয়েছে? আসলে আপনাদের এখানকার একজন ছাত্র মৃন্ময় হালদারের খুন হয়েছে। খবরটা আপনি শুনেছেন তো? খুন? কিন্তু আমি যতদূর শুনেছিলাম যে তাকে নিজের ঘরে ফ্যানের সাথে লাগানো অবস্থায় পাওয়া গিয়েছে, কিন্তু এভাবে খুন হয়েছে? হ্যাঁ মনোময় বাবু, খুন হয়েছে। আর সে সময় তার বাড়িতে যে ছিল, মানে তার বাড়ির কাজের লোক, সেই হরিহরের মৃতদেহ পাওয়া গেছে 2 দিন পরে। আমাদের ধারণা কেউ বাড়িতে ঢুকে মৃন্ময়কে খুন করে। তারপর হরিহর তাদের মধ্যে কাউকে দেখতে পেয়েছিল বলে তাকেও খুন করে। কিন্তু এই সব কিছুর মধ্যে মৃন্ময়ের বাড়ি থেকে একটা ছবি চুরি যায়। ছবি? মানে ওই ছবিটা? আমি বারবার ওকে বারণ করেছিলাম ওই ছবিটা না আঁকতে। আমার কথা ছেলেটা শুনলো না। যদি ওটা না করতো তাহলে হয়তো এমন কিছু হতোই না। ভদ্রলোক দুটো হাত মাথায় রেখে পাশের একটা চেয়ারের উপর বসে পড়লেন। আমি আর নিখিলেশ চেয়ার টেনে তার পাশেই বসেছি। নিখিলেশ আস্তে আস্তে বলল, কোন ছবিটা বলুন তো? না মনোময় বাবু, মানে আপনি কি তাকে কোনো ছবি আঁকতে বলেছিলেন, নাকি অন্য কেউ বলেছিল? আর আর্ট এক্সিবিশনে মৃন্ময় যে ছবিটা দেওয়ার কথা ভেবেছিল সেটাই বা কোন ছবি ছিল? মনোময়বাবু আমাদের দিকে তাকালেন, তারপর ভাঙা ভাঙা গলায় নিখিলেশের দিকে তাকিয়ে বললেন, পৃথিবী বিখ্যাত ভ্যান গগের ছবি, দ্য স্টারি নাইটের রেপ্লিকা। ওটাই আঁকার চেষ্টা করে চলেছিল মৃন্ময়। তবে আমি ওকে বারণ করেছিলাম যে এসব ছেলে খেলা নয়, এমন একটা ছবি নিয়ে কাজ করা কখনোই উচিত নয়। দেখুন নিখিলেশ বাবু, আপনি হয়তো বলবেন তার ইচ্ছা হয়েছে তাই সে কাজটা করতেই পারে, কিন্তু ছবি নিয়ে যে হারে এখন কালোবাজারি চলছে না, তাতে মৃন্ময়ের সেই ছবিগুলো যদি কোনো ছবি পাচার চক্রের হাতে গিয়ে পড়ে, তাহলে ছবিটা নিয়ে তারা যা ইচ্ছে তাই করতে পারে। আর এই ছবিটা পাওয়ার জন্য ওরা মৃন্ময়কে খুন পর্যন্ত করতে পারে, তাই না মনোময় বাবু? ভদ্রলোক বড় অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। শুধু ভদ্রলোক নয়, আমিও নিখিলেশের দিকে অবাক হয়েই তাকিয়ে রইলাম। আস্তে আস্তে চাপা গলায় বলল, ছবিটা যেই চুরি করে থাকুক না কেন, আমি সেটা ঠিক খুঁজে বার করব। এখন আমি নিশ্চিত এই খুন আর এই চুরির সমস্ত কিছুই ছবিটার জন্য। এবার শুধু আমায় খুঁজে বার করতে হবে এই একাডেমিতে চোরাচালান চক্রের সাথে জড়িত কে। এখানকার কেউ, না হলে মৃন্ময় নিশ্চয়ই তাকে বাড়িতে ঢুকতে দেবে না।
ভদ্রলোক নিজের কাজ শুরু করলেন। বেশ কিছুক্ষণ তার সাথে কথাবার্তা বলার পর আমরা আর্ট একাডেমির বসার চেয়ারগুলোর একদম পেছনের দিকে গিয়ে বসে রইলাম। একটু পরে আস্তে আস্তে সকলেই আসতে শুরু করলো। চেয়ারগুলো পুরোপুরি না ভরলেও বেশ খানিকটা ভরে গেল। আমাদের একদম কাছাকাছি কেউ রইল না, সামনের দিকে গিয়ে বসল। মনোময়বাবু নিজের মতো তাদের ক্লাস নিতে শুরু করলেন। আমি আর নিখিলেশ অপেক্ষা করে চলেছি। সেই অপেক্ষার কোনো শেষ নেই। মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরে ফিরে আসলো। মৃন্ময়ের কোনো বন্ধু যদি কাজটা করে থাকে তাহলে তাকে ধরা কি এতই সহজ হবে? আর যদি তাকে ধরা যায়, তার বিরুদ্ধে তো কোনো প্রমাণই নেই আমাদের কাছে। কিন্তু নিখিলেশের দেখলাম তেমন কোনো চিন্তা নেই। সামনের বড় বেঞ্চের উপর হাত রেখে সে একভাবে তাকিয়ে লক্ষ্য করে চলেছে সামনে বসে থাকা প্রায় 21 জনের দিকে। আমি মাথায় হাত দিয়ে অপেক্ষা করতে লাগলাম। এদের মধ্যে থেকে আসল অপরাধীকে খুঁজে বার করব কি করে? আর্ট একাডেমিতে যে শুধু ছবি আঁকা বাদ দিয়ে আরও অনেক কিছু বোঝানো হয়, সেটা কিন্তু আমি প্রথমবার জানতে পারলাম। তবে একটা কথা শুনেছিলাম, পৃথিবীতে নাকি জানার শেষ নেই। সেই কথাটা আজ সত্যি বলে আবার প্রমাণিত হলো। ছবির বিষয়ে অনেক কিছুই জানতে পারলাম। বুঝতে পারছিলাম নিজের কাজ করতে করতে মনোময়বাবু মাঝে মাঝে আমাদের দিকে আর চোখে তাকিয়ে দেখছেন। নিখিলেশ কিন্তু হাত তুলে তাকে স্বাভাবিক থাকতে বলল। প্রায় ঘণ্টাখানেক এভাবে চুপ করে বসে কোনো কাজ না করতে করতে আমার কেমন যেন অস্বস্তি হতে শুরু করলো। আমায় উসখুস করতে দেখে নিখিলেশ খোঁচা মেরে বলল, অমরজিৎ, আরেকটু বসো, আরেকটু ধৈর্য ধরে বসো। আরে ওই ছেলেটা কি করছে? ওর কথায় আমি সামনের দিকে তাকিয়ে প্রথমে কিছুই দেখতে পেলাম না। নিখিলেশ টেবিলের উপর হাতটা রেখে আঙুলটা এমনভাবে নির্দেশ করল যাতে কেউ পেছনে ঘুরলেও তার হাতটা দেখতে না পায়। তারপর বলল, আরে দেখতে পাচ্ছ না? ওই দেখো, সাদা জামা পরা ছেলেটা মনে হচ্ছে বেঞ্চের তলা দিয়ে পাশের ছেলেটিকে কিছু একটা বাড়িয়ে দিচ্ছে। আমি যখন তাকিয়েছি তখন কিছুই দেখতে পেলাম না। শুধু দেখতে পেলাম দুজন মাথা নিচু করে পাশাপাশি ইশারায় কোনো কথা বলার চেষ্টা করছে। বাকি সকলেই কিন্তু মন দিয়ে সামনের দিকে তাকিয়ে শুনছে। আজ মনে হয় এখান থেকে কিছু একটা জেনেই যাব আমরা। প্রথমে সেই লোকটা যে আমাদের অনুসরণ করেছিল, তারপর সবাই ভালোভাবে মনোময়বাবুর কথা শুনছে, অথচ এরা দুজন নিজেদের মধ্যে কোনো ব্যাপারে কথা বলে চলেছে। আমি ছেলে দুটোকে ভালো করে দেখে রাখলাম। তাদের বয়স মৃন্ময় হালদারের বয়সের কাছাকাছি কিংবা সামান্য বেশি হবে। এতটা দূর থেকে ভালোভাবে বোঝা যায় না। তবে তারা মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে দেখছিল কেউ তাদের কথা শুনছে কিনা। ব্যাপারটায় যে একটা রহস্য রয়েছে তা বুঝতে পারলাম। ক্লাস শেষে সকলেই যখন বেরিয়ে গেল, আমরাও বেরিয়ে পড়লাম। মনোময় বাবুর সাথে নিখিলেশ আরেকবার কিছু একটা কথা বলে নিল। আমি বিশেষ করে বুঝতে পারলাম সে বাইরের দিকে তাকিয়ে ছেলেদের মধ্যে কাউকে একটা আঙুল দেখিয়ে কিছু জিজ্ঞাসা করছে। তারপর যখন আমার কাছে এলো, আমি বললাম, কি ব্যাপার বলো তো? তুমি মনোময় বাবুর সাথে আবার তো কি কথা বলছিলে? মৃন্ময় হালদারের বন্ধুদের ব্যাপারে জানতে হবে না? একটা আশ্চর্যের ব্যাপার কি বলো তো, ওই যে ছেলে দুটো যার সঙ্গে কথা বলছিল, ওরাই কিন্তু মৃন্ময় হালদারের সব থেকে কাছের বন্ধু ছিল এখানে। আর মনোময় বাবুর কাছ থেকে জানা গেছে তারা কিন্তু মাঝে মাঝে মৃন্ময় হালদারের বাড়িতেও যেত। তবে মৃন্ময় হালদারের সবচেয়ে কাছের বন্ধু যে ছিল, সে কিন্তু বেশ অনেক দিন ধরে এখানে আসছে না। বিশেষ করে মৃন্ময় হালদার মারা যাওয়ার পরের দিন থেকেই ব্যাপারটা কেমন যেন একটা রহস্যময় মনে হচ্ছে না? নিখিলেশের কথায় আমি অবাক হয়ে গেলাম। এত খবর সে এর মধ্যে খুঁজে বার করে ফেলেছে। তাহলে তো আমাদের একবার সেখানে যাওয়া দরকার। ছেলেটির বাড়িতে গিয়ে তার খোঁজ নেওয়া দরকার। বলা যায় না আবার যদি হরিহরের মতন। আমি জানি অমরজিৎ, তুমি কি ভাবছো? এই ছেলেটির বাড়িতে যাওয়ার কথা ভাবছো? তার সমস্ত ব্যবস্থা আমি করে ফেলেছি। তবে এখন আর তার বাড়িতে যাওয়া হবে না। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মানেটা কি? এখানে আমরা এসেছিলাম মৃন্ময় হালদারের বন্ধুদের ব্যাপারে খোঁজ নিতে, আর সেটা তো নেওয়া হয়ে গেছে। তাহলে আমরা তার বাড়িতে যাব না তো এখন কি করব? মৃন্ময় হালদারের মৃত্যুর পর থেকেই দুটি ছেলের আচরণ কিন্তু বেশ অদ্ভুত। দুটি ছেলের ওপর নজর রাখতে হবে, ওরা যেন চোখের আড়াল হয়ে না যায়। খানিক দূর থেকে ওদের অনুসরণ করতে হবে, বুঝলে? আমরা আর্ট একাডেমি থেকে বাইরে বেরিয়ে এলাম। আসার সময় দারোয়ান জানালো বিপিনবাবু কিন্তু তখনও আসেনি। বিপিনবাবুর জন্য অপেক্ষা না করতে হলে একটা টেলিফোন করে নিতে বলল।
তারপরে আমরা বাইরে বেরিয়ে রাস্তায় নামতে দেখতে পেলাম দুটো ছেলে আগের মতোই নিজেদের মধ্যে কথা বলতে বলতে রাস্তার বাঁ দিক ধরে এগিয়ে যাচ্ছে। আমরাও তাদের অনুসরণ করলাম, কিন্তু কেন অনুসরণ করছি সেটা কিন্তু তখনও বুঝতে পারছিলাম না। নিখিলেশ একবার শুধু চাপা গলায় বলল, আশপাশে নজর রাখবে, সেই লাল জামা আর চোখে রোদ চশমা পরা লোকটা কিন্তু এত সহজে হাল ছেড়ে দেবে না। কিন্তু নিখিলেশ, তুমি কি ভাবছো বলো তো? এই ছেলে দুটোর কাছ থেকে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যাবে যেটা মৃন্ময় হালদারের ওই বন্ধুর কাছ থেকে খুঁজে পাওয়া যাবে না? হয়তো আমাদের ধারণা মিথ্যে হতে পারে। ছেলে দুটো সবার থেকে লুকিয়ে কেমন যেন নিজেদের মধ্যে কথা বলছিল, আর মনোময়বাবু জানিয়েছে এরাই মৃন্ময়ের সব থেকে কাছের বন্ধু ছিল, ওই একজন বাদে। এরা কিছু একটা জানে, আর সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। বেশ কিছুক্ষণ আমরা ছেলে দুটিকে অনুসরণ করে চলেছি। মাঝে মধ্যে রাস্তার ভিড় বেড়ে যাচ্ছে, আবার কখনো কখনো কমেও আসছে। ছেলে দুটো কিন্তু এর মধ্যে একবারও পেছনের দিকে তাকায়নি। একটা ব্যাপার ভেবে অবাক হয়ে যাচ্ছিলাম, সাধারণত মানুষ হাঁটার সময় এদিক ওদিকে তাকায়, ছেলে দুটো একভাবে সামনের দিকে তাকিয়ে হেঁটেই চলেছে। হঠাৎ করে পেছনের দিকে নজর পড়ল, আর আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। আমার পা স্তব্ধ হয়ে গেল। দেখতে পেলাম সেই লাল জামা পরা, চোখে চশমা লোকটা একটা পিস্তল তুলে আমাদের দিকে তাক করেছে। মুহূর্তের মধ্যে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। সেই মুহূর্তে নিখিলেশ একটা ধাক্কা দিয়ে আমায় রাস্তায় ফেলে দিল, আর একটু হলে পথ চলতে একটা লোকের সাথে আমার ধাক্কা লেগে যেত। আর সেই মুহূর্তেই পেছনের দিক থেকে একটা সাই শব্দ করে একটা গুলি উড়ে গেল সামনের দিকে। আমি রাস্তার কাছে গিয়ে পড়তে যে ভদ্রলোকের সামনে এসেছিলেন তিনি আমায় কোনো রকমে তুলে ধরলেন, কারণ গুলির শব্দ ততক্ষণে সবাই শুনতে পেয়েছে। নিখিলেশ কিন্তু আর অপেক্ষা করল না। আমি চিৎকার করে বলে উঠলাম, নিখিলেশ দাঁড়াও, সামনে এগিয়েও না নিখিলেশ। নিখিলেশ আমার কথা না শুনেই দৌড়ে যেতে যেতে বলল, সামনের ওই ছেলে দুটোকে আটকাও। তারপর ঝড়ের গতিতে সেই দিকে দৌড়ে গেল যেদিকে লাল জামা পরা চশমা লাগানো লোকটা দাঁড়িয়ে গুলি চালিয়েছিল। লোকটা ততক্ষণে চমকে উঠে আবার পেছনের দিকে দৌড়তে শুরু করেছে। নিখিলেশ তার পিছু পিছু দৌড়চ্ছে। আশেপাশে যারা ছিল সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে। তাদের দুজনকে কিন্তু কেউ লোকটাকে ধরার মতো চেষ্টা করছে না। দূরের রাস্তার কাছে একজন পাহারাদার বোধহয় দাঁড়িয়েছিল। সে ব্যাপারটা দেখতে পেয়ে এলো, কিন্তু তার আগেই লোকটা একটা ছোট্ট গলির মধ্যে ঢুকে যে কোথায় হারিয়ে গেছে সেটা আর দেখা গেল না। আমি দেখতে পেলাম নিখিলেশ আর সেই পাহারাদার সেই গলির ভেতরে ঢুকল। এদিকে সেই ছেলে দুটো পেছনের দিকে তাকিয়ে এই সমস্ত দেখে কেমন যেন অবাক হয়ে গেছে। আমি আর সময় নষ্ট করলাম না, তাড়াতাড়ি উঠে গিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়ে বললাম, তোমরা মৃন্ময় হালদারের বন্ধু তো? কথাটা শুনে দুজন ছেলে কেমন যেন চমকে উঠল, একে অপরের দিকে চোখ চাওয়াচাওয়ি করে বলল, কিছু করিনি, আমরা কিচ্ছু করিনি, আমাদের ছেড়ে দিন। আপনারা পুলিশের লোক তাই না? সত্যি বলছি, মৃন্ময়কে কে মেরেছে তা আমরা জানি না, আমাদের ধরবেন না। হঠাৎ করে মনে হলো মৃন্ময় যে খুন হয়েছে সেই কথাটা এরা জানলো কি করে? বাইরে সবাইকে তো বলা হয়েছে আত্মহত্যা। খুব কম সংখ্যক লোক ছাড়া সকলেই জানেন আত্মহত্যা করেছে। যাদের কাছ থেকে খবর বার করা যাবে তাদেরকেই খুনের কথাটা বলা হয়েছে, কিন্তু এরা ব্যাপারটা জানলো কি করে? হঠাৎ করে আমি এগিয়ে গিয়ে খপ করে একজনের হাত চেপে ধরলাম। তাদের বয়স মৃন্ময় হালদারের চেয়ে সামান্যই বেশি হবে, তবে তাদের দুজনের উচ্চতা প্রায় খানিকটা এক। বললাম, এই আমরা পুলিশের লোক, তোমাদের থানায় নিয়ে যাব। সত্যি করে বলো, মৃন্ময় যে খুন হয়েছে সেটা তোমরা জানলে কি করে? ততক্ষণে নিখিলেশ হাঁপাতে হাঁপাতে এসে পড়েছে। বলল, অমরজিৎ, খুনের ব্যাপারে ওরা তেমন কিছু জানে না। ওরা শুধু এটাই জানে যে মৃন্ময় খুন হয়েছে, আর আমার মনে হয় সে যে খুন হতে পারে সেই ব্যাপারে ওদের জানা ছিল। কি তোমরা মৃন্ময়কে সাবধান করে দিয়েছিলে, তাই তো? আমরা মৃন্ময়কে বারণ করেছিলাম স্যার, কিন্তু মৃন্ময় আমাদের কথা শোনেনি। আর সত্যি বলছি, মৃন্ময়কে কে খুন করেছে তা আমরা জানি না। আমরা শুধু এটাই জানি ওই ছবিটা ওই মৃন্ময়ের বন্ধু জগৎমোহনের কাছে ছিল। জগৎমোহন?
মানে মৃন্ময়ের সব থেকে কাছের বন্ধু? মৃন্ময় সবচেয়ে কাছের বন্ধু কেউ ছিল না স্যার। মৃন্ময় সব থেকে বেশি কথা বলতো ওই জগৎমোহনের সাথে। আসলে সে ইচ্ছে করে ছবির জন্য মৃন্ময়ের সাথে বেশি করে বন্ধুত্ব করেছিল। ছবির জন্য? কোন ছবির জন্য? আর্ট এক্সিবিশনে মৃন্ময় যে ছবিটা আঁকতে চলেছিল সেটা একটা বিখ্যাত ছবির রেপ্লিকা। মৃন্ময় চেয়েছিল তেমনই একটি ছবি আঁকতে, কিন্তু জগৎমোহন চেয়েছিল ওই ছবিটা বাইরে চোরাই পথে অনেক দামে বিক্রি করতে। মৃন্ময় প্রথমে রাজি হলেও শেষে কিন্তু অস্বীকার করে, আর তাই সেই ছবিটা তার কাছ থেকে নেওয়ার জন্য অনেক দূর যাবে বলেছিল। এর বেশি আমরা কিছুই জানি না। তবে হ্যাঁ, মৃন্ময় যে ছবিটা আঁকা শেষ করেছিল তা আমরা জানি। তারপরই ওর ঘর থেকে ওর মৃতদেহটা খুঁজে পাওয়া গেছে সেটা জানলাম। তবে মৃন্ময় আত্মহত্যা করতে পারে না স্যার। ওই ছবিটা আঁকতে না পেরে প্রথমে মৃন্ময় একটু ভেঙে পড়েছিল, কিন্তু পরে যখন ছবিটা আঁকতে পারে তখন নতুন করে ছবি আঁকার শখ ওকে আবার ঘিরে ধরেছিল। তখনই ও সিদ্ধান্ত নিয়েছিল ছবিটা সে জগৎমোহনকে দেবে না। কিন্তু জগৎমোহন ছবিটা নিয়ে কি করত? জগৎমোহন কি নিজে চোরাই পথে ছবি বিক্রি করে? না, জগৎমোহন আমাদের বয়সেরই, সে ওসব জানবে কি করে? তবে জগৎমোহনের সাথে দুজন লোকের চেনাশোনা আছে, তারাই এইসব কাজ করে। জগৎমোহনকে দিয়ে যারা ভালো আঁকাতে পারে তাদের কাছ থেকে বিখ্যাত কিছু ছবির রেপ্লিকা তৈরি করিয়ে তারপর সেই ছবি বাজারে চড়া দামে বিক্রি করে। যে ছবি আঁকে সে কিছু টাকা পায়, তবে নাম পায় না। মৃন্ময় প্রথমে রাজি হলেও ওই কারণে অস্বীকার করেছিল, আর তাই তাকে ওরা খুন করেছে। কিন্তু জগৎমোহনের বাড়ি গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি। তার বাড়ির লোক জানিয়েছে জগৎমোহন বেশ কিছুদিন ধরে নিরুদ্দেশ, আর সে ব্যাপারে তারা স্থানীয় পুলিশে খবর দিয়েছে। কিন্তু স্যার, জগৎমোহনকে তো বাড়িতে পাওয়া যাবে না, তা আমরা জানি। ওই ছবিটা মৃন্ময়ের বাড়ি থেকে চুরি হওয়া থেকেই জগৎমোহনকে আর কেউ দেখতে পায়নি। হঠাৎ করে আমার মনে পড়ে গেল হরিহরের কথাটা। ছবি চুরি যাওয়ার পর হরিহরকে আর দেখতে পাওয়া যায়নি। তারপরেই তার মৃতদেহ পাওয়া গেছে ওই ডোবার জলে। তাই বললাম, নিখিলেশ, তাহলে জগৎমোহনকেও কি? সম্ভাবনা এখন একটাই রয়ে যাচ্ছে, এই গোটা ছবি চোরাচালান চক্রটা তাহলে নেহাত ছোট নয়। পরপর দুটো খুন আর একজনকে অপহরণ করে যখন রাখতে পেরেছে, তখন তার মানে পেছনে কেউ রয়েছে। আর ওই লোকটা এত দিনের আলোয় ভরা লোকজনের মধ্যে গুলি চালিয়েছে। তার মানে তার মাথার ওপর যার হাত রয়েছে সে নেহাত ছোটোখাটো কেউ নয়। আচ্ছা, তোমরা কি কেউ জগৎমোহনের সাথে কোনো সময় ওই চোরাচালানকারীদের ব্যাপারে কোনো কথাবার্তা বলেছিলে? তারা কোথায় থাকে, কিংবা তাদের কোনো ডেরা আছে, আর জগৎমোহন ছবি দিত, সেই সমস্ত কিছু জানো? যুবক দুজন অনেক কষ্ট করে মনে করার চেষ্টা করলো। ততক্ষণে আশেপাশে লোকজন জমে গেছে। নিখিলেশ একটা ফাঁকা জায়গার দিকে গেল। সেখানে যেতেই যুবক বলল, জগৎমোহন যে ছবিগুলো কোথায় দিত তা আমি জানি না, তবে আমায় একবার একটা বাড়িতে নিয়ে গেছিল। সেখানে একজনের কাছে ও মাঝে মাঝেই যেত। আমি সেখানে আপনাদের নিয়ে যেতে পারি স্যার, তার বেশি আর কিছু। এতেই হবে, বুঝলে? তুমি এক্ষুনি আমাদের সেখানে নিয়ে চলো। দুজন যুবকের মধ্যে একজনকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম। নিখিলেশ নিশ্চিন্ত মনে তাকে পাঠিয়ে দিল, কারণ তার উপর কেউ আক্রমণ করবে বলে তার মনে হচ্ছিল না। আমি বারবার লাল জামা পরা রোদ চশমার লোকটার কথা ভাবছিলাম। তবে যুবকটি জানালো তাদের বাড়ি খুব একটা বেশি দূরে নয়, সে চলে যেতে পারবে। অন্য যুবকটি আমাদের সাথে চলল সেখানে যেখানে জগৎমোহন তাকে নিয়ে গিয়েছিল। বাড়িটার সামনে দাঁড়িয়ে বুঝতে পারলাম বাড়িটা বেশ পুরনো। এদিকে ওদিকে রং চটে গিয়েছে। দেওয়াল ইট সুরকি ভেঙে যেন দাঁত বার করে রয়েছে। একটা ছোট্ট অন্ধকার মতো দরজার সামনে এসে যুবকটি বলল, বাড়িতে এসেছিলাম জগৎমোহনের সাথে। ওপরের দোতলার ঘরে একটা লোক আছে, তার সাথে কথাবার্তা বলতো। তবে আমি মাত্র দুবার এসেছি, তাই সেরকম কিছুই জানি না। বেশ, তোমাদের উপরে যাওয়ার প্রয়োজন নেই। অমরজিৎ, তুমি ওকে নিয়ে আশপাশের কোথাও একটা... দাঁড়াও, আশপাশে কোনো দোকানপাটও তো দেখছি না। আচ্ছা, সামনের যে মোড়টা পেরিয়ে আমরা এসেছি সেখানে একটা চায়ের দোকান আছে, তুমি সেখানে গিয়ে বসো।
এদিকে দাঁড়িয়ে থাকলে বিপদের সম্ভাবনা রয়েছে। আমি উপরে যাচ্ছি। সাবধান নিখিলেশ। নিখিলেশ হাসল, তারপর বলল, আমি জানি অমরজিৎ তুমি কি বলতে চাইছো, তবে চিন্তা নেই, আমার কাছে রিভলভার আছে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি সামনের মোড়ে চায়ের দোকানে যাও। এখানে দাঁড়ালে এই ছেলেটির কিন্তু সমস্যা হতে পারে। যখন এখানে দুবার এসেছে তাহলে নিশ্চয়ই একে কেউ না কেউ দেখেছে। নিখিলেশের কথায় আমরা সামনের রাস্তার মোড়ে চায়ের দোকানের কাছে গিয়ে দাঁড়ালাম। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি, বারবার ভেবে চলেছি ওপরে কি হচ্ছে। নিখিলেশ কি কাউকে খুঁজে পাবে, নাকি কাউকেই পাবে না এই বাড়িতে? আর যদি আবার কোনো বিপদ হয় প্রকাশ্য রাস্তায়, তাহলে এখানেই ভাঙাচোরা ঘরের মধ্যে যদি কেউ আক্রমণ করে? বারবার ইতস্তত করছি দেখে সেই যুবকটি আমার পাশে বসে থাকতে থাকতে বলল, স্যার আপনারা পুলিশের লোক, তাই আপনাদের বলছি। ওই জগৎমোহন কিন্তু আমাদের একাডেমির সবাইকে নকল ছবি আঁকার কথা বলতো, তবে এই কথাটা বড়রা কেউ জানতো না, আর সবাইকে ভয় দেখাতো যদি আমরা এই কথাটা বড়দের কাউকে বলে দিই তাহলে তার ফল নাকি ভালো হবে না। আর একটা লোক মাঝে মাঝে জগৎমোহনের কাছে আসতো, আর ওই লোকটার কাছে পিস্তল ছিল। আমার মনে হয় আপনাদের ওপর যে গুলি চালিয়েছিল ওই লোকটাই সেই লোকটা। ওই লোকটার ঠিকানা তুমি জানো, যে লোকটা আমাদের উপর গুলি চালিয়েছিল? আর সে জগৎমোহনের কাছে আসতো যখন, সে কি তাকে কিছু দিত? যুবক এই প্রশ্নের উত্তর দিতে পারল না, তবে বুঝতে পারছিলাম এইসব কিছুর সাথে জগৎমোহন ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো জগৎমোহন নিজেও নিরুদ্দেশ। এই কেসে প্রথম থেকেই এমনই হচ্ছে। প্রথমে হরিহরকে আমরা সন্দেহ করলাম, হরিহর নিরুদ্দেশ হয়ে গেল। তার মৃতদেহ পাওয়া গেল কবরস্থানের পাশে ডোবায়। আবার এখন জগৎমোহনকে সন্দেহ করছি, জগৎমোহনও নিরুদ্দেশ। যদি সেটাই হয় তাহলে এই গোটা দলটাকে আমরা ধরব কি করে? আর এই কেসটা এমনিতেই বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। এক্সিবিশনের আর খুব বেশি দিন বাকি নেই। নিখিলেশ কি এক্সিবিশনের আগে ছবিটা উদ্ধার করতে পারবে? আর কিন্তু কোনো কথা হলো না আমাদের মধ্যে। যুবকটিও যেন রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো নিখিলেশের ফিরে আসার জন্য। নিখিলেশ একটু পরে ফিরে এলো, কিন্তু যখন ফিরে এলো তখন তার মুখে একটা কেমন অদ্ভুত হাসি। দেখে মনে হয় নিখিলেশ যেন কিছু খুঁজে বার করতে পেরেছে। মুখে এমন হাসি তখনই দেখা যায় যখন নিখিলেশ কোনো কেসের সমাধান প্রায় করে আনে। আমি তার মুখের হাসি দেখতে দেখতে উত্তেজিত হয়ে বললাম, নিখিলেশ, কিছু খুঁজে পেলে? পেয়েছি অমরজিৎ, এমন একটা জিনিস পেয়েছি যেটা গোটা কেসটাকে পাল্টে দেবে। এই দেখো। এতক্ষণ ধরে নিখিলেশের ডান হাতে যে কিছু একটা ধরা ছিল সেটা দেখতে পাইনি, এবার সেটা সামনে নিয়ে আসতে দেখতে পেলাম। একটা ছোট্ট ডায়েরি। কিন্তু অবাক হয়ে বললাম, কিন্তু এই ছোট ডায়েরিটা আমাদের এই কেসটা সমাধান করবে কি করে? আর তাছাড়া তুমি মৃন্ময় হালদারের ডায়েরিটাও তো নিয়ে গিয়েছিলে, সেখান থেকে কিছু উদ্ধার করতে পেরেছো? অমরজিৎ, আমার শুধু আজকের দিনটার সময় প্রয়োজন। কাল সকালেই এই কেসের সমাধান আমি করতে পারবো বলে মনে হচ্ছে। আচ্ছা, তুমি এখন বাড়ি ফিরে যাও। প্রয়োজন হলে আমরা তোমায় বাড়ি পর্যন্ত দিয়ে আসছি। আর হ্যাঁ, এই 2 দিন বাড়ি থেকে বেরোবার সময় একটু আশপাশের দিকে লক্ষ্য রাখবে। আর সন্দেহজনক কিছু মনে হলে এই নাম্বারে আমাকে টেলিফোন করবে। যুবকটি নিজেই যেতে পারবে বলে চলে গেল। আমরাও বাড়ি ফিরে এলাম। গোটা পথ কিন্তু নিখিলেশ আর কোনো কথা বলল না, তবে বুঝতে পারছিলাম বেশ গভীর রাত পর্যন্ত সে ঘরে আলো জ্বালিয়ে কাজ করছে, আর তার সাথে মাঝে মাঝে টেলিফোন তুলে কারোর সাথে কথা বলছিল। পরদিন সকালে আমার ঘুম তখনও ভালোভাবে ভাঙেনি। বিছানার থেকে ওঠার চেষ্টা করছি, এমন সময় নিখিলেশ দরজায় ধাক্কা দিল। দরজা খুলতে দেখি নিখিলেশ একেবারে তৈরি। আমায় বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি একবার থানায় যেতে হবে। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে বললাম, সে কি, থানায় কেন? আর তুমি কি কিছু উদ্ধার করতে পেরেছো? মানে সমাধান কি হয়েছে? শুধু সমাধান নয় অমরজিৎ, অপরাধী কাল রাতেই ধরা পড়েছে। ওই ডায়েরিটা নিয়ে কি হবে বলছিলে না, ওই 2টি ডায়েরি গোটা কেসের রহস্যের সমাধান করে দিয়েছে। কেসটা যে কিছুটা এমনটাই সেটা আমি আন্দাজ করেছিলাম, তবে সত্যি কথা বলছি,
এতটাও যে হবে সেটা আমি ভাবতে পারিনি। আর দেরি নয়, তাড়াতাড়ি চলো, তৈরি হয়ে নাও। এমন অবস্থায় আমি খুব তাড়াতাড়ি তৈরি হতে পারি। উঠে ব্রাশ করে জামা কাপড় বদলে কোনো রকমে চা খেয়ে আমরা যখন রাস্তায় নামলাম তখন সবে 8টা। থানায় পৌঁছতেই দেখতে পেলাম দাসবাবু নিজের টেবিলে বসে কাজ করছে। আমাদের দেখতে পেয়ে হাসি মুখে উঠে দাঁড়িয়ে বললেন, সুপ্রভাত নিখিলেশ বাবু, সুপ্রভাত অমরজিৎ বাবু। এই আপনারা যে এই ব্যাপারটা করতে পারবেন, মানে আপনি যে কেসটার সমাধান করতে পারবেন, সেটা কিন্তু আমি আগেই জানতাম, কিন্তু এমনভাবে যে হবে সেটা ভাবতে পারিনি। লোকটা ধরা পড়েছে? ধরা পড়েছে নিখিলেশ বাবু। আপনার কথা মতো ভোররাত্রের দিকেই সমস্ত কাজ সেরে রেখেছে, আর ছবিটা উদ্ধার করা গেছে। ছবিটা কি এখন দেখবেন আপনি? তাকিয়ে দেখলাম টেবিলের একপাশে বেশ বড় সড়ো একটা ছবির মতন কিছু কাগজে মোড়া রয়েছে। নিখিলেশ বলল, এখন এটা খোলার প্রয়োজন নেই। মৃন্ময় চেয়েছিল ছবিটা একেবারে আর্ট এক্সিবিশনে উন্মোচন করতে, তাই তার এই ইচ্ছেটা অন্তত আমাদের রাখা প্রয়োজন। ছবিটা আপনার কাছেই থাক। আপনি ছবিটা আর্ট একাডেমিতে দিয়ে আসবেন। বিপিন লাহিড়ির কাছে দিয়ে এলেই হবে, তার সাথে আমার সমস্ত কথাবার্তা বলা রয়েছে। আর অপরাধীকে কি চালান করে দিয়েছেন? বাধ্য হয়েই চালান করতে হয়েছে। আসলে এই গোটা এলাকা জুড়ে যে ছবি চোরাচালান চক্রটা সক্রিয় হয়ে পড়েছিল, তার মধ্যে এই অপরাধী রয়েছে। কান টানলে যেমন মাথা আসে, তেমন তাকে দিয়ে আরো অনেক কিছুই বার করা যাবে। তাই তাকে এখানে রাখতে ঠিক ভরসা পেলাম না। না না, ঠিকই করেছেন দাসবাবু। আমিও চাই না তাকে এখানে রাখতে। আর তাছাড়া তার উপর নির্ভর করে গোটা চক্রটাকে ধরতে হবে। কিন্তু নিখিলেশ বাবু, আপনি গোটা ব্যাপারটার সমাধান করলেন কি করে? আপনি বুঝতে পারলেন কি করে যে আসলে মৃন্ময় কোনোভাবে ওই চোরাচালান চক্রটার সাথে জড়িয়ে গিয়েছিল? আর আমার প্রশ্ন হলো, তুমি ওই ডায়েরিটাতে এমন কি পেলে যাতে এক রাত্রের মধ্যে তুমি অপরাধীকে ধরে ফেলতে পারলে? নিখিলেশ রহস্যময়ভাবে হাসল, তারপর বলতে শুরু করলো, কেসটা প্রথম থেকেই বলি তাহলে। প্রথমেই আমরা যখন তন্ময় বাবুর বাড়ি গিয়েছিলাম, তখন সেখানে দেখতে পেলাম মৃন্ময় হালদার দড়িতে ঝুলছে। সবাই সেটাকে আত্মহত্যা বলে মনে করলেও আমি বুঝতে পেরেছিলাম ওটা আত্মহত্যা নয়, ওটা খুন। কারণ মৃন্ময় হালদারের যা উচ্চতা, তাতে বিছানার উপর টুল দিলেও সে ওই ফ্যান পর্যন্ত হাত পাবে না। হাত পেলেও ফ্যানের ওভাবে দড়ি লাগিয়ে তারপর সেই দড়িতে ঝুলে পড়া সম্ভব নয়। আমার সেই সন্দেহ সত্যি হলেও পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেল যে আসলেই ব্যাপারটা আত্মহত্যা নয়, ব্যাপারটা খুন। কারণ তার গলায় দুরকম দাগ পাওয়া গিয়েছে। এবার প্রশ্ন হলো, সে সময় বাড়িতে যদি হরিহর থাকে, তাহলে ওরা কাজটা কি করে করেছিল আর অপরাধীরা কজন ছিল? এখানে আসল সমস্যাটা হয়েছিল হরিহর। এক্ষেত্রে হরিহর কোনো কারণে রান্নাঘরে ঢোকার পরে বাইরে থেকে সেই ঘরের ছিটকিনি বন্ধ করে দেওয়া হয়, আর তাই সেই ছিটকিনি খুলে হরিহরকে বাইরে বেরোতে হয়েছিল। আর তাই সেই ঘরের ছিটকিনিটা ভাঙা ছিল। এবার হরিহরকে ওই ঘরে আটকানোর কারণ কি? আমার মনে হয় প্রথমে জগৎমোহন আর তার সঙ্গে যাওয়া সেই লোকটা মৃন্ময়কে বোঝাবার চেষ্টা করেছিল যে ছবিটা যেন তাদের দিয়ে দেয়। মৃন্ময় কিন্তু তাদের দিতে চায়নি। কোনোভাবে তারা বুঝতে পেরেছিল যে ওই কাগজে জড়িয়ে রাখা ছবিটাই সেই ছবিটা যেটাকে ওরা খুঁজছে। কিন্তু মৃন্ময় তো ছবি নিতে গেলে বাধা দেবে, তাই মৃন্ময়কে দুজনে মিলে খুন করে। তারপর ছবিটা উদ্ধার করে এবং যাতে কেউ বুঝতে না পারে তাই ওইভাবে ঝুলিয়ে দিয়েছিল। আমার মনে হয় হরিহর ওই দরজা ভেঙে কোনোভাবে বেরিয়ে আসে। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। হরিহরের চিৎকারে আশপাশের লোকেরা ওখানে চলে আসার পরই হরিহরই হয়তো বুঝতে পারে যে ঘরে ছবিটা নেই। তাই তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে দাঁড়াতেই বোধহয় পেছনের দিক থেকে দেখতে পেয়েছিল তখনই। তাই কাউকে কিছু না বলে দৌড়তে শুরু করে তাদের পেছন পেছন। আর তারপরে ব্যাপারটা সকলে জানাজানি হতেই ওখানে চলে আসে। হরিহর জানলা দিয়ে ব্যাপারটা দেখতে পেয়েছিল বলে তাদের পিছু নিতে গিয়েই হরিহর প্রাণটা হারায়। তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয় এবং তাকে জলে ডুবিয়ে মারা হয়, সেটা তো আপনারা দেখেছেন। কিন্তু তারপরে ছবিটা গেল কোথায়? ছবিটা প্রথমে ছিল জগৎমোহনের কাছে। তারপর জগৎমোহন সেই ছবিটা নিয়ে পৌঁছয়ে আমরা যে বাড়িটায় গিয়েছিলাম সেখানে। তারপর সেখান থেকে বোধহয় জগৎমোহন কোনোভাবে ভয় পেয়েছিল, কারণ নিজের চোখের সামনে সে দুটো খুন হতে দেখেছে। ওরা ভেবেছিল কোনোভাবে জগৎমোহন যদি ভয় পেয়ে সব কিছু বলে দেয়, তাই জগৎমোহনকে সরিয়ে ফেলা হয়েছিল ওই ছবির সাথেই।
কিন্তু ওই বাড়িতে গিয়ে আমি কাউকে খুঁজে পাইনি। ওই ঘরে গিয়ে খুঁজতে খুঁজতে অনেকগুলো ছবি দেখতে পাই। ছবিগুলো বেশ পাকা হাতের আঁকা, আর ওই ডায়েরি থেকে জানা যায় এরপরে কোন কোন ছবি ওরা বাজারে বিক্রি করতে চলেছে আর কোন ছবি কার কাছে বিক্রি করেছে। এই সমস্ত কিছু থেকে এই লোকটার ঠিকানা খুঁজে বার করতে পারি। এবার আশা করি তাকে জেরা করলেই সমস্ত কিছু বেরিয়ে আসবে। এবং এই ডায়েরিটা পুলিশের হাতে আমি তুলে দিয়েছি, সেখান থেকে আরও কিছু খবরাখবর পাওয়া যাবে। তবে একটা ব্যাপার আমার মনে হচ্ছে, জগৎমোহন কিন্তু এখনও বেঁচে আছে। তাকে ভয় দেখিয়ে কোথাও আটকে রাখা হয়েছে। আর এই ছবিটা আমরা উদ্ধার করতে পেরেছি সেই লোকটার কাছ থেকে, যার কাছ থেকে ছবিটা চোরা বাজারে যাওয়ার কথা ছিল। মাঝখানে ওই দুজন লোককে খুঁজে বার করতে হবে। প্রথম হলো যার বাড়িতে জগৎমোহন মাঝে মাঝে যেত, এবং দ্বিতীয় সেই লোকটা যে আমাদের উপর গুলি চালিয়েছিল। তাহলেই জগৎমোহনকে পাওয়া যাবে। ছবিটা যখন পাওয়া গেছে, আশা করি বাকি সবাইকে ধরা যাবে। আর ওই ব্যাটা সবকিছুই জানে, একটু জোরে চাপ দিলেই ওর কাছ থেকে ফটফট করে সবকিছু বেরিয়ে আসবে। তবে আমি ভাবছি ছেলেটার না কিছু হয়ে যায়। সেদিনের মতো আমরা থানা থেকে ফিরে গেলাম। কয়েকদিন পর সেই আর্ট এক্সিবিশনে আমরাও আমন্ত্রিত হয়েছিলাম। বিপিনবাবু আমাদের ডেকেছিলেন। সেদিন যে ক্লাসরুমে আমরা চেয়ার আর বেঞ্চ দেখেছিলাম, সেই ক্লাসরুমটা ফাঁকা। আশেপাশের দেওয়ালে ছবি ছড়িয়ে রয়েছে আগের মতোই। তার পাশে মাঝে মাঝে একটা করে ছবি দাঁড় করানো, কখনো দেওয়াল থেকে ঝুলছে, কখনো বা নিচ থেকে একটা ফটো স্ট্যান্ডের সাথে রাখা। বর্তমানে এই আর্ট এক্সিবিশনের বেশ চল হয়েছে। ইতিমধ্যে আরও একটা খবর জানা গেছে, অপরাধীদের মধ্যে অনেকেই ধরা পড়েছে। জগৎমোহনকে পাওয়া গেছে তাদেরই একজনের বাড়ি থেকে। তাকে আটক করে রাখা হয়েছিল। জগৎমোহন সমস্ত কিছুই স্বীকার করেছে। আর্ট এক্সিবিশনে ঘুরতে ঘুরতে একটা ছবির সামনে আমরা গিয়ে দাঁড়ালাম। নিখিলেশ বলল, অমরজিৎ, ছবিটা একবার দেখে নাও। যে ছবির জন্য এত কাণ্ড হলো, যে ছবির জন্য মৃন্ময় হালদার খুন হলো, হরিহর বেঘরে মারা গেল, এমনকি জগৎমোহনকে পর্যন্ত অপহরণ করা হলো। আমরা এগিয়ে গিয়ে দাঁড়ালাম ছবিটার সামনে। সেদিকে তাকিয়ে কিন্তু অবাক হয়ে গেলাম। একটা নীলচে রঙের ছবি। ভালো করে তাকালে মনে হয় শুধু নীল নয়, ছবিটার মধ্যে অনেক রং রয়েছে। একটা আকাশ যেন নীল, আর হলদে রঙের অনেক আলো, আর নিচে একটা ঘুমন্ত শহর। নিখিলের সেদিকে তাকিয়ে দেখতে দেখতে বলল, এই ছবিটার জন্যেই এত কিছু। এটা ভ্যান গগের আঁকা সেই বিখ্যাত ছবি অমরজিৎ, দ্য স্টারি নাইট।